ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, ওকে। এইটা আমি ফার্স্টে এই টপিকটা দিয়ে স্টার্ট করবো আর কি, তারপরে একটু যেহেতু জিজ্ঞাসা করলে আমি একটু বেসিক তোমাকে বলে দিই। ধরো তুমি, আমি সাপোজ ইউজ করতেছি ম্যাক, তুমি ইউজ করো উইন্ডোজ, আরেকজন ইউজ করে লিনাক্স। আবার সার্ভারে যখন আমরা কোডটা ডিপ্লয় দেবো সেটা হচ্ছে লিনাক্স একটা মেশিনে হবে। এখন আমার ম্যাকে দেখা গেল যে একটা ভার্সনের সফটওয়্যার ইনস্টল করা আছে। যেমন আমাদের যখন পিএইচপিতে কাজ করি, আমার পিএইচপি ভার্সনটা ধরো এখানে দেওয়া আছে 7.4, তোমার জন্য আছে 8। এখন তুমি একটা ফিচার ইনক্লুড করলে যে ফিচারটা আসলে আমার মেশিনে আসার পরে কোডটা যদি আমি রান করি আমার এখানে পাবে না। তার মানে কি যে আমার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের সেটআপটা আর তোমার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের সেটআপটা কিন্তু ডিফারেন্ট। আবার প্রোডাকশনে যখন যাবে প্রোডাকশনটাও কিন্তু ডিফারেন্ট হইতে পারে। তো ডকার যেটা করে যে আমাদের পুরো যে কোড বেস আমরা যেটা রান করি না কেন, সেটা ডকার নিজেই হচ্ছে আরেকটা, মনে করো যে লিনাক্সের মেশিন, যেটা তোমার মেশিনের ভেতরে রান করবে। ভার্চুয়াল মেশিন বলতে পারো এক কথায়। তো এই ভার্চুয়াল মেশিনের ভেতরেই তোমার কোডটা যখন রান করবে তখন সেটা যেই এনভায়রনমেন্টে রান করবে সেম এনভায়রনমেন্টটাই তোমার মেশিনে রান করতেছে, প্রোডাকশনের সেম এনভায়রনমেন্টেই রান করতেছে, অর্থাৎ ওই মেশিনের ভেতরেই তোমার কোডটা রান করবে। তো যার কারণে যেখানেই আমি কোডটা দিই না কেন আলটিমেটলি এটা খুব সহজে কাজ করবে। আরও বেটার হয় বোঝার জন্য যে জেভিএম আছে না, জাভা ভার্চুয়াল মেশিন, ওই ওইটাকেই তুমি কনসিডার করো, মনে করো যে আমাদের পিএইচপির জন্য যে আমাদের এই ডকার ইউজ করে আমাদের কাজটা যদি করি আমার ওই এনভায়রনমেন্টটা সে ভেতরে মানে ইন্টারনালি ক্রিয়েট করে ফেলবে আর কি। এইভাবে তুমি কনসিডারেশনে আপাতত আনো। আরও ডিটেল লেভেলে যখন শুরু করবো তখন ইনশাল্লাহ বুঝতে পারবা। না না না, শেয়ার্ড হোস্টিংয়ে ডকারটা ইউজ করা যাবে না আর কি। ডকারটা ইউজ করতে গেলে এটা ভিপিএস হোস্টিংই লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিপিএসটা বেটার। শেয়ার্ড হোস্টিংয়ে আসলে ডকারের সাপোর্টটা খুব সম্ভবত দেয় না আমার জানা মতে, কারণ ওইখানে কনসোলের মানে টার্মিনালের অ্যাক্সেসই খুব মানে রেয়ার আর কি। সো ডকারটা আসলে পসিবল না, থাকেই না। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। ওই ক্ষেত্রে ডকারটা তুমি ইউজ করতে পারবা না আর কি। যদি তোমার সেটা ভিপিএস হোস্টিং হয় অথবা তোমার যদি ডেডিকেটেড কোনো হোস্টিং হয় তাহলে ডকারটা ইউজ করা যাবে। যেমন লিনয়েড, ডিজিটাল ওশান, এডাব্লিউএস, অর্থাৎ ক্লাউড কম্পিউটিংয়ের জন্য ডকারটা মেনলি ওই পারপাসে ইউজ করি আমরা। আর যদি টার্মিনালের অ্যাক্সেস থাকে তাহলে ডেপ্লয়মেন্টের জন্য তোমার কোনো অসুবিধা নেই। টার্মিনালের অ্যাক্সেস থাকলে ডেপ্লয় খুব ইজিলি করতে পারবা। যেমন মনে করো যে আমার শেয়ার হোস্টিংয়েও আমি কয়েকটা প্রজেক্ট কাজ করেছি, ওই জায়গাগুলোতে টার্মিনালের অ্যাক্সেস ছিল। সো আমি জাস্ট সিম্পলি মনে করো যে 3-4 লাইনের একটা স্ক্রিপ্ট লিখে রাখছি। যেমন তোমার একটা এক্সাম্পল আমি দেখাইতে পারবো খুব সম্ভবত, এখানটাতে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন টার্মিনাল না থাকলে মূলত আগের পদ্ধতিতেই করতে হয়, কিন্তু আরেকটা বিষয় আছে যেটা হলো এডিটরের একটা ভালো সাপোর্ট আছে, যেটা আমি তোমাকে দেখাবো ইনশাল্লাহ। মনে করো যে আমি সাপোজ যেমন পিএইচপি স্টর্ম যদি তুমি ইউজ করো, পিএইচপি স্টর্মের একটা অপশন আছে এখানে যে আমি চাইলে যেই ফাইলে চেঞ্জ করি না কেন আমি আহ, এই প্রজেক্টটার জন্য নাই, আমি আরেকটা প্রজেক্টে যেতে পারি, এটাতে যাই। আচ্ছা, আমার এফটিপির কানেকশনটা দেওয়া নেই, তারপর এফটিপি কানেকশনটা এখান থেকে খুব সহজে ক্রিয়েট করা যায় এডিটর থেকে। সো তুমি এখানে যদি টুলসের আন্ডারে ডিপ্লয়মেন্ট একটা অপশন আছে, ডিপ্লয়মেন্টে যদি যাওয়ার পরে এখানে কনফিগার করতে পারবা। তুমি মনে করো এফটিপি এসএফটিপি যে কানেকশনটাই তোমার আছে সেই কানেকশনটা এখান থেকে ক্রিয়েট করতে পারবা। কানেকশনটা ক্রিয়েট করার পরে এখানে তোমার একটা অপশন আছে আর কি, যে আমার যখনই কোনো ফাইলের চেঞ্জ করব আমরা, ফাইলের চেঞ্জ করলে অটোমেটিক্যালি সেটা আপলোড হয়ে যাবে। এই সেই পাথ চার্টগুলো সেট আপ করার পরে ওই অ্যাডিশনাল কনফিগারেশনটা পাওয়া যায়। সো এইটা ইউজফুল। সো যদি এমন হয় যে কখনো যে আমি আসলে স্পেশাল কোনো কমান্ডের এগেনস্টে আমি আসলে ফাইলগুলো আপলোড করব,
তো সেই ক্ষেত্রে লোকালি এবার তুমি কাজ করার পরে জাস্ট এখানে মনে করো যে রাইট ক্লিক করে এখানে অপশনটা পাবা যে আপলোড, সার্ভারের নাম বলে দিবা, অটো আপলোড হয়ে যাবে। অথবা তুমি যে কোনো ফাইলে এটা চেঞ্জ করেই ব্রাউজারে যাওয়ার সাথে সাথে দেখবা যে ওই করসপন্ডিং ফাইলটা আপলোড করে দিছে সার্ভারে। এই ধরনের কনফিগারেশন আছে, বাট ওইটা আসলে খুব ইউজফুল হয় না আলটিমেটলি। বেটার হচ্ছে যে আমাদের মানে, যেহেতু এই কোর্সটার আমার আসলে টার্গেটটাই ছিল মূলত হচ্ছে যে বেসিকের থেকে শুরু করে পরবর্তী স্টেপগুলোতে যাওয়া, অর্থাৎ আমি ধরে নিব যে বেসিক লেভেলের জিনিসগুলো তোমাদের জানা। তো আমি আসলে ওই এফটিপি কানেকশনটাকে আমি এই কারণে অ্যাভয়েড করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে তোমরা আসলে বেস্ট প্র্যাকটিসটাকেই শেখো। এই ক্ষেত্রে এই যেমন যেই বিষয়টা বললাম যে এটা তোমার টার্মিনাল থেকে আইডি থেকে করা যাবে, এই ধরনের একটা ব্যাপার আছে। পাশাপাশি আইডির আরও অনেক ফিচার আছে যে জিনিসগুলো আমি দেখাবো তোমাদেরকে। তারপর তোমার আমাদের যেমন পিএইচপি, যেমন প্যাকেজ ম্যানেজার যেটা আছে, যেমন জাভার জন্য যেমন ম্যাভেন, তারপরে হচ্ছে নোডের জন্য এনপিএম, এরকম পিএইচপির জন্য আমরা কম্পোজারটাকে কিন্তু সেভাবে ইউজ করি, প্যাকেজ ম্যানেজার। সো এই রিলেটেড বেসিক যতটুকু তোমার দরকার, পাশাপাশি অ্যাডভান্স লেভেলে যদি দরকার হয় সেগুলো আমি তোমাদেরকে চেষ্টা করব শেখানোর জন্য। আর লারাভেল ফ্রেমওয়ার্ক ইটসেলফ তো আছেই, এটা তো যতটুকু পসিবল দেখাইতেই হবে। এর পাশাপাশি তোমার মনে করো যে নর্মালি তো আমরা কোডগুলো যখন করি, একটা কোড আসলে কোথায় লিখতে হয় বা বেস্ট প্র্যাকটিসটা কোথায়, ওই রিলেটেড ইনফরমেশনের জন্য তোমার আসলে কোডের স্ট্রাকচারটা কীভাবে করা যেতে পারে। যেমন তোমাকে একটা মিডিয়াম ভলিউম অথবা একটা লার্জ ভলিউম অ্যাপ্লিকেশন এনে দেওয়া হলো, যে বলা হলো যে সাপোজ তুমি দারাজের মতো একটা অ্যাপ্লিকেশন তোমাকে ডেভেলপ করতে হবে। সো দারাজ ইটসেলফ কিন্তু একটা বড় অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা যদি তোমার বলা হয় যে পিএইচপি লারাভেলে তোমাকে করতে হবে, তখন তোমার আসলে প্রজেক্টের স্ট্রাকচারটা যেমন হবে, নর্মাল একটা প্রজেক্টের স্ট্রাকচারটা কিন্তু তেমন হবে না। তার কারণ দারাজের কথাই যদি বলো, দারাজে কিন্তু মনে করো যে পেমেন্ট সেকশনে যারা কাজ করে তারা পেমেন্ট সেকশন নিয়েই কাজ করবে সারা জীবন, তারা অন্য সেকশন দেখবে না। আবার যারা ইউজার ম্যানেজমেন্ট অথবা মনে করো যে এপিআই মোবাইল অ্যাপ্লিকেশনে যারা কাজ করবে, তারা ওই এপিআই আর কি ওই এন্ডে কাজ করবে, তারা ওইটাই কাজ করতে থাকবে। তাই এখন ডিফারেন্ট টিম ডিফারেন্ট টাইপের মনে করো যে এক একটা সেটআপের উপরে কাজ করে। তো এই যে জিনিসগুলো, তো তাদের কোডিং স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে হইতে হবে তোমার। আমরা গতানুগতিক যেইভাবে আমাদেরকে লারাভেল প্রোভাইড করে, কিন্তু লারাভেল কিন্তু বলে দেয় যে আমি কোডিং স্ট্রাকচারটা তোমাদেরকে যেভাবে দিচ্ছি এটা হচ্ছে মিনিমাল আর কি, কিন্তু তোমাদের যদি যেভাবে খুশি তোমাদের বিজনেস লজিকটাকে সেভাবে সাজায় নিয়ে তোমরা করবা। সো ওই রিলেটেড ইনফরমেশনগুলো এখানে আমি ইনক্লুড করে দিব। পাশাপাশি মনে করো যে ইউনিট টেস্টিং অর্থাৎ হোয়াইট বক্স টেস্টিং যেগুলো আছে, এর জন্য যে টুলগুলো আছে যতটুকু ইনক্লুড করা দরকার এবং আমাদের লারাভেল যতটুকু প্রোভাইড করে ওর ভিতর থেকে আমি এখানে ওগুলো ইনক্লুড করব। পাশাপাশি তোমাদের প্রজেক্টে যেহেতু ফ্রন্ট এন্ড রিলেটেড ব্যাপার আছে, সো আমাদের বেসিক ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট মানে একদম জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ কোনো jQuery না, নোড জেএস কিছুই না, রিয়াক্ট জেএস কিছুই না, নর্মাল জাভাস্ক্রিপ্ট। সো ব্রাউজারের ভিতরে রাইট করতে পারবা সরাসরি। এই ধরনের জাভাস্ক্রিপ্ট মনে করো যে ইনিশিয়ালি যতটুকু দরকার ইনক্লুড করব। পাশাপাশি তোমার জেএস ফ্রেমওয়ার্কটা এবং যদি তোমার এসএসআর থাকে অর্থাৎ সার্ভার সাইড রেন্ডারিং থাকে, অর্থাৎ ওইটা সম্ভবত নাক্স জেস, ওইটাও যদি প্রয়োজন হয় ওটাও ইনক্লুড করে দেবো ওইখানটাতে। এরপরে মনে করো যে তোমার যে কোনো একটা সার্ভারে তুমি গেলা, সার্ভারে যাওয়ার পরে সেই সার্ভারটা সেট আপ করবা, সার্ভারটা কীভাবে সেট আপ করতে হয়, মানে বেসিক কিছু মনে করো যে সিকিউরিটি কনসার্ন মেজার করেই কিন্তু একটা সার্ভার সেট আপের কাজ আমাদেরকে শুরু করতে হয়। তো ওই ইনফরমেশনগুলোও এখানে ইনক্লুড করবো ইনশাল্লাহ। পাশাপাশি তোমার ডেপ্লয়মেন্ট যদি হয়, যে যেমন অটো ডেপ্লয়মেন্টের জন্য যেটা বললাম যে এফটিপির অটো ডেপ্লয়মেন্ট একটা প্রসেস, যেমন অপশনটা আছে অনুরূপভাবে মনে করো যে গিটের ক্ষেত্রেও আছে, যে আমি গিটে মাস্টার ব্রাঞ্চে যখন কোডটা পুশ করব, আমি চাচ্ছি যে মাস্টার ব্রাঞ্চে যখন আমার কোডটা চলে যাবে তখন আমার যতগুলো সার্ভার আছে সবগুলো সার্ভারে অটো ডেপ্লয় হবে। সো আমার সার্ভারে ঢুকে ঢুকে আর ডেপ্লয়মেন্ট দেওয়ার দরকার নেই, যেটা আমরা বলি সিআইসিডি পাইপলাইন। সো সিআইসিডি এত হিউজ কনসেপ্টে আমরা যাব না, আমরা জাস্ট নর্মালি মনে করো যে গিটের হুক ইউজ করে কীভাবে ডেপ্লয় করে ওই জিনিসটা এখানে ইনক্লুড করব। এই ছাড়াও যদি আরও কোনো বিষয় যদি তোমাদের মাথায় থাকে যে ভাই না এই জিনিসটা ইনক্লুড করলে ভালো হয়, তো সেই জিনিসটাকে জানাবা, তো ওই জিনিসটাও চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি যদি তোমাদের মনে হয় যে ভাই এই টপিকটা নিলে ভালো হয় বা এই বিষয়ে আমার একটু জানা দরকার, তো তুমি আমাকে পার্সোনালিও নক করতে পারো, স্ল্যাক চ্যানেলেও নক করতে পারো, অথবা ফেসবুকে কম পাবা, স্ল্যাকে আসলেই বেটার। সো সেটা করতে পারো আর কি, এটা তোমাদের চয়েস। তো এটা হচ্ছে মোটামুটি মনে করো যে কোর্সের কারিকুলাম আমি এইভাবে চিন্তা করছি এখন। তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে সেই ফিডব্যাকটা আমাকে জানাতে পারো। আচ্ছা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও ডেফিনেটলি থাকবে ওইটা। এখানে আমি এটা ইনক্লুড করি নাই, বাট ওইটাও থাকবে আর কি, এটাও আমি এখানে অ্যাডজাস্ট করে দিই। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, হুম হুম হুম, ওকে, যেটা কোনো অসুবিধা নেই, সেভাবে করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এখানে দু একজন আসো নতুন যাদেরকে আসলে আগে থেকে আমি চ্যানেলে ইনভাইট করি নাই, মানে ওই কয়েকটা মেসেজ স্প্যামে চলে গেছিলো, যেমন ফারাবির মেসেজটা স্প্যামে চলে গেছিলো, যার কারণে আমি আজকে হঠাৎ করে দেখলাম যে ওর মেসেজটা স্প্যামই আছে। তো আজকে ওকে নক করছি, তারপর ওর সাথে আমার কথা হয়েছে অলরেডি। তো আমি, ও নতুন হয়তো বা চ্যানেলে আসছে, বাট আমি এগুলা অনেককে দিয়ে রাখছি, সো তোমরা কে কে দেখছো আমি জানি না এই রিকোয়ারমেন্টটা। আমার যেটা প্ল্যান, যে আমরা যেটা প্রজেক্ট ধরেই তো আসলে আমাদেরকে আগাইতে হবে, সো প্রজেক্ট হিসেবে আমি জাস্ট ম্যানুয়ালি নিজে চিন্তা করলাম যে যেহেতু কমন একটা প্ল্যাটফর্ম, আমরা অনেকে দেখা গেলো ফাইবার বা আপওয়ার্কে কাজ করি, তো এটা হচ্ছে হাইব্রিড টাইপের হয়েছে, মানে অর্ধেক ফাইবার এবং অর্ধেক হচ্ছে তোমার আপওয়ার্ক কনসেপ্ট নিয়ে একটা ডিফারেন্ট টাইপের প্রজেক্ট কনসিডারেশনে আনছি। তো আমরা এই প্রজেক্টটাকে ডেভেলপ করার ট্রাই করব, এটা হচ্ছে আমাদের ফোকাস থাকবে এখন। মূল ফোকাসটা আসলে আমাদের সব কিছু লার্ন করা, কিন্তু যে কোনো একটা প্রজেক্ট নিয়ে যদি আগানো হয় তাহলে বেটার হয়, তো সেই চিন্তা করে আমি এই ধরনের একটা প্রজেক্ট চিন্তা করছি। সো প্রজেক্ট সম্পর্কে একটু তোমাদেরকে ব্যাখ্যা করি, এটা অন করি তাহলে বেটার হবে। আমি প্রজেক্টটার নাম দিছি যেমন হচ্ছে অনলাইন জব পোর্টাল। তো আমাদের ফার্স্ট স্টেপে কি থাকবে, যে ক্লায়েন্ট আসলে যখন আমাদের কাছে আসবে, আসার পরে সে তো নর্মালি হয় কি, ক্লায়েন্ট তো এসে আসলে তার রিকোয়ারমেন্টগুলো কিন্তু লিখে আনে না। অনেক সময় হয় যে মার্কেটিং টিম ক্লায়েন্টের কাছে যায়, যাওয়ার পরে ক্লায়েন্টের বেসিক যে ধারণা সেগুলো তারা নিয়ে আসে, যদি কোম্পানি ওয়াইজ হয়। আবার ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যদি হয়, ক্লায়েন্ট একটা ছোটোখাটো একটা কথাবার্তা বলে দিল যে আমার এই ধরনের একটা বিষয় জিনিস লাগবে, অথবা তারা লিখতেও চায় না, অনেক সময় তারা সরাসরি কল করে বলে যে আমার এই ধরনের একটা সফটওয়্যার লাগবে, আমার এটা ডেভেলপ করে দাও তুমি। অর্থাৎ আমাকে নোট ডাউন করতে হবে, অথবা যেই আমাকে রিকোয়ারমেন্টটা প্রোভাইড করুক, আমরা বলতেছি কি যে একটা হাই লেভেল ওভারভিউ। হাই লেভেল বলতে যেটা বোঝায় যে আসলে আমি কিন্তু ডিটেল লেভেলে এত কিছু জানি না, বাট উপর থেকে দেখতেছি যে আসলে এই ধরনের একটা বিষয় আমার এখানে ডেভেলপ করতে হবে। তো সেই হাই লেভেল ওভারভিউটা আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে কী, যেমন as a client I want to develop a website where a user group, say employee, can post their jobs, and another user group, say candidate, can see those jobs and they can apply for the jobs। তার মানে ক্লায়েন্ট অর্থাৎ যে ওনার সাইটের, সে বলছে যে সে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাই যেখানে এক ধরনের ইউজাররা এসে জব পোস্ট করবে, এবং অন্য ধরনের ইউজাররা এসে ওই সমস্ত জবগুলো দেখে জবে অ্যাপ্লাই করবে। ধরো ইউজাররা ক্যান্ডিডেট বা ফ্রিল্যান্সার বললে আর হয়তো বা বুঝতে সহজ হবে আমাদের। এখন অ্যাপ্লাই করার পরে যেটা হবে, যে হোয়েন এমপ্লয়ি গেট দ্য জবস অ্যাপ্লিকেশন, তার মানে যখনই কোনো জবে অ্যাপ্লাই করা হবে, অ্যাপ্লাই করলে তখন তো যারা জবটা পোস্ট করছে অর্থাৎ এমপ্লয়ি, তারা তো ওই অ্যাপ্লিকেশনগুলো পাবে। অ্যাপ্লিকেশনগুলো তারা দেখবে, দেখার পরে ক্যান্ডিডেটকে যদি পছন্দ হয় তখন একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবে, যে না ঠিক আছে আমি তোমার সাথে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করলাম, $100, $200, $500, $1000, একটা কন্ট্যাক্ট তারা অ্যাগ্রিমেন্টে আসলো। এখন জবটা যখন কমপ্লিট হবে, ক্যান্ডিডেট উইল পোস্ট দ্য ফাইনাল প্রোডাক্ট। তার মানে ধরে নিলাম আমার একটা লোগো ডিজাইন করতে দিয়েছে, অথবা আমার একটা ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন করতে দিয়েছে, অথবা আমার একটা ওয়েবসাইট বিল্ড করতে দিয়েছে আর কি। তো এইটা তো আমার আলটিমেট ফাইনাল প্রোডাক্ট। এই ফাইনাল প্রোডাক্টটা তখন আমি এমপ্লয়িকে দিয়ে দিব, যে এই তোমার প্রোডাক্ট, তুমি যেটা আমাকে তৈরি করতে দিয়েছিলে। তখন এমপ্লয়ির দুইটা অপশন আছে, কিন্তু সে চাইলে তোমার প্রোডাক্টটা একসেপ্ট করলো, অর্থাৎ একসেপ্ট করলো তোমার প্রোডাক্ট, মানে অর্ডারটা কমপ্লিট হবে আর কি সেই ক্ষেত্রে। অথবা বলতে পারে যে না, তুমি যেটা দিছো, যে লোগোটা ডিজাইন করছো, লোগোটা আসলে আমার কাছে পছন্দ হয়নি, বা এইখানে এই ধরনের একটা চেঞ্জ আমার দরকার। তো সেই ক্ষেত্রে সে মডিফিকেশন জিজ্ঞাসা করবে তোমার কাছে, বলবে যে আমার মডিফিকেশন করে দাও, এই মডিফাই করে দাও এই অপশন, এই পোর্শনটা। সো এটা হচ্ছে এমপ্লয়ি করবে। এখন যদি প্রোডাক্টটা যদি সে চুজ করে নেয়, অর্থাৎ তার কমপ্লিট হয়ে গেল, কন্ট্রাক্টটা কমপ্লিট হয়ে গেলে তখন ক্যান্ডিডেটকে সে একটা ফিডব্যাক দিতে পারবে, যে না সে খুব ভালো কাজ করছে, অথবা আমার মনোভূত কাজ করে নাই, একটা ফিডব্যাক সে দিতে পারবে। এই হচ্ছে তার বেসিক ফিচার।
এই বেসিক ফিচার নিয়ে সাপোজ আমাদের কাছে আসছে। এখন পাশাপাশি মনে করো যে তখন আমাদের আরও কিছু বিষয়ে তার কাছে ক্লিয়ার করতে হবে। সেই ক্লারিফিকেশনগুলো আমরা কীভাবে নিই, যে আমাদের তো আগে এই বিষয় সম্পর্কে একটি অ্যানালাইসিস করতে হয়। সেই অ্যানালাইসিসটা আসলে কীভাবে করি আমরা আমরা এইখানটাতে দেখি যে একটা অ্যানালাইসিস কীভাবে হয়। যে আমরা কিছু যে কি টার্ম আছে যেগুলো, সেই কি টার্মগুলোকে আমরা কিন্তু নোট ডাউন করতেছি। যেমন আমি এখানে কালার করছি একটা জিনিস, যে অ্যাজ এ ক্লায়েন্ট, তার মানে ক্লায়েন্ট একটা আমার কাছে কিওয়ার্ড মনে হয়েছে, আমি এটাকে নোট ডাউনে নিলাম ক্লায়েন্ট। এখন আই ওয়ান্ট টু ডেভেলপ এ ওয়েবসাইট হোয়ার এ ইউজার গ্রুপ, তার মানে স্পেসিফিক একটা টাইপের ইউজার এখানে কিন্তু আমি পাচ্ছি, তো এটাকে আমি কিন্তু নোট ডাউন করতেছি। এরপরে বলছি যে ক্যান পোস্ট দেয়ার জবস, তার মানে এটা কিন্তু একটা অ্যাকশান, একটা জব পোস্ট করতে পারবে, তার মানে এটা একটা ফিচার হইতে পারে, জব পোস্ট একটা অ্যাকশান হইতে পারে, সো সেটাও কিন্তু আমি নোট ডাউন করলাম। এরপরে অ্যানাদার ইউজার গ্রুপ, তার মানে এটা কিন্তু আরেকটি ইউজার গ্রুপ আমি পেলাম, এটাও কিন্তু নোট ডাউন করতেছি। এরপরে সি দ্য জব, সি দোজ জবস অ্যান্ড অ্যাপ্লাই দ্য জবস, মানে জবগুলো দেখবে, তাহলে দেখা কিন্তু একটা টাইপের অ্যাকশান। এরপরে জবে অ্যাপ্লাই করা আরেকটা টাইপের অ্যাকশান। এরপরে হোয়েন দ্য এমপ্লয়ি রিসিভ দ্য জব অ্যাপ্লিকেশন, তার মানে জব অ্যাপ্লিকেশন রিসিভ করছে, তার মানে তার কাছে কোনো নোটিফিকেশনের সিস্টেম আছে, মোবাইলের অ্যাপ হইলে মোবাইলের অ্যাপে দেখতে পারে, ওয়েবসাইট হইলে লগ ইন করে দেখতে পারে, ইমেইলে দেখতে পারে যে তার নোটিফিকেশন আসছে, পরে সে ওয়েবসাইটে ঢুকে তার লিস্ট অফ অ্যাপ্লিকেশন সে দেখতে পারে। এখন তার অ্যাপ্লিকেশনটা দেখার পরে যে কোনো ক্যান্ডিডেটকে সে পছন্দ করতে পারে, যে না এই ক্যান্ডিডেটের প্রোফাইলটা আমার পছন্দ হয়েছে, একে আমি কাজটা দিলে হয়তো বা সে কাজটা করতে পারবে, এই কনফিডেন্টটা তার আছে। এখন তার সাথে সে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করলো, তাহলে ক্রিয়েট কন্ট্যাক্টটা কিন্তু আরেকটা টার্ম। এখন জব যখন কমপ্লিট হয়, তার মানে এটা কিন্তু একটা স্পেশাল কিন্তু টার্ম আর কি, একটা জব কমপ্লিট একটা স্পেশাল টার্ম, সো এটা কিন্তু আমি আরেকটা নোট ডাউনে নিলাম জিনিসটা। তারপর দেখো ক্যান্ডিডেট উইল পোস্ট দ্য ফাইনাল প্রোডাক্ট, তার মানে একটা প্রোডাক্ট পোস্ট করতেছে, তার মানে এমপ্লয়িকে দিয়ে দিচ্ছে, তাহলে এটা কিন্তু আরেকটা স্পেশাল টাইপের কিন্তু অ্যাকশন, সেই অ্যাকশনের জন্য কিন্তু আমি আরেকটা মনে করো যে মার্কডাউন এখানে নিলাম। আচ্ছা, এরপরে এমপ্লয়ি ক্যান অ্যাকসেপ্ট দ্য প্রোডাক্ট, তার মানে এটাও একটা অ্যাকশন, অথবা আস্ক ফর মডিফিকেশন আরেকটা অ্যাকশন। এখানে দেখো আরেকটা স্পেশাল টাইপের অ্যাকশন হচ্ছে কমপ্লিটিং দ্য কন্ট্রাক্ট, তার মানে কি যখন আফটার কমপ্লিটিং দ্য কন্ট্রাক্ট, তার মানে যে কোনো একটা কন্ট্রাক্ট আসলে কমপ্লিট হয়ে গিয়েছে, সেই মুহূর্তে কী হচ্ছে, এমপ্লয়ি উইল প্রোভাইড ফিডব্যাক, তাহলে তখন আরেকটা অ্যাকশান আমাকে আসবে যে তার ফিডব্যাক তুমি দিতে পারো। তাহলে এখানে কিন্তু জাস্ট নোট ডাউন করলাম আমরা যে আসলে কি কি হতে পারে না পারে। এখন এখানে যদি আসি তো আমরা দেখি যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টে কিন্তু তার একটা সিস্টেমে কী দরকার, এই ক্লায়েন্টের ক্ষেত্রে তোমরা জাস্ট নর্মালি চিন্তা করো যে একজন ক্লায়েন্ট, তার তো এই ওয়েবসাইট ডেভেলপ করা ছাড়া তার এইখানটাতে আর কোনো ডিউটি আছে? এখানে কিন্তু তার আর কোনো ডিউটি নাই। আচ্ছা, ওকে। আর এমপ্লয়ির ক্ষেত্রে কি হচ্ছে, আমি এক কালারে রাখছি বোঝার সুবিধার্থে। দেখো যে এমপ্লয়ি, যে অর্থাৎ যে আমার সিস্টেমে আসছে, আমার প্ল্যাটফর্মে আসার পরে সে কী চাচ্ছে, সে চাচ্ছে পোস্ট দেওয়ার জব, তাদের জবটা পোস্ট করবে, তারপরে রিসিভ দ্য জব অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন রিসিভ করবে, কন্ট্যাক্ট মানে হ্যাঁ ক্যান্ডিডেটকে চুজ করতে পারে, একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে পারে, তারপরে জব যখন সে কমপ্লিট হবে তার জন্য, তখন সে প্রোডাক্টটা গ্রহণ করতে পারে তার কাছ থেকে। এটাই তো তার টার্গেট, যে আসলে আমাদের কাছে আসছে একটা প্রোডাক্ট বানানোর জন্য, এটাই কিন্তু তার ফাইনাল টার্গেট, যে আমি হ্যাঁ প্রোডাক্টটা পেয়ে গেছি, সে কিন্তু খুশি। এখন প্রোডাক্টে তার যদি মডিফিকেশন লাগে, সে মডিফিকেশন বলবে যে আমার মডিফিকেশন দাও, আর এটা তার জন্য একটা অপশনাল, যে না এটা হলে আবার ক্যান্ডিডেটের জন্য ইম্পর্টেন্ট, যে একটা ভালো ফিডব্যাক পেলে পরবর্তীতে কাজ পেতে সহজ হয়, তো এটা হচ্ছে তার জন্য অপশনাল, বাট ক্যান্ডিডেটের জন্য এবার ম্যান্ডেটরি এই জিনিসটা। তো এটা মোটামুটি মনে করো যে তোমার এই এমপ্লয়িরা এই ধরনের কাজই আমাদের সিস্টেমে করবে। এখন ক্যান্ডিডেটের কাজটা কি, ক্যান্ডিডেট আমার সাইটে যখন আসবে তখন তারা কি করবে, তারা কিন্তু জবগুলা দেখবে যে কোন কোন জব পোস্ট হয়েছে, এমপ্লয়ি যে জবগুলা পোস্ট করবে, পোস্ট দেওয়ার জব, সেইগুলা ক্যান্ডিডেট দেখবে। দেখার পরে একটা স্পেসিফিক জবে সে তার প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট অনুযায়ী, আসলে তার এক্সপার্টাইজ যেই লেভেলে, সাপোজ কেউ একজন সিএসএস ডেভেলপার, তাকে যদি একটা পিএসপি ওয়েবসাইট ডেভেলপ করতে দেওয়া হয়, তার জন্য এটা পসিবল না, অর্থাৎ সে তার নিজস্ব জায়গা থেকে যেটা তার জন্য সুইটেবল জব, সে জবটাকে অ্যাপ্লাই করবে সে। এটা হচ্ছে তার একটা কাজ। অ্যাপ্লাই করার পরে যদি তার সাথে কন্ট্যাক্টে আসে এমপ্লয়ি, অর্থাৎ সে একটা অর্ডার পাইলো, অর্ডার পাওয়ার পরে সে কী করতে পারে, তার নিজে কাজটা করলো, সে বিহাইন্ড দ্য সিন কাজ করার পরে সে জব মানে কাজটাকে ক্লায়েন্টকে দিয়ে দিল, অর্থাৎ এমপ্লয়িকে দিয়ে দিল যে এই তুমি আমার কাছে এই কাজটা নিয়ে আসছিলে, এই তোমার কাজ নাও। এটা কিন্তু তার কাজ শেষ,
সে কিন্তু আর কোনো কাজ নেই। এখন যদি মডিফিকেশন লাগে সে মডিফিকেশন করে দিবে। এখানে আরও অনেক বিষয় জড়িত আছে, কিন্তু আমরা এই টিউটোরিয়াল বা এই কোর্স বেসিসে এত ডিটেল লেভেলে যাব না, কারণ মনে করো যে এই ধরনের প্ল্যাটফর্মের কথা যদি চিন্তা করো তো তোমার হাজার হাজার এক্সেপশনাল কেস আছে যেগুলো আমরা আপাতত হ্যান্ডেল করবো না আর কি। খুব সিম্পল ওয়েতে আমরা এতটুকু চিন্তা করি। এর বাইরে এই লেভেল থেকে কিন্তু আমরা আর কোনো কাজ কিন্তু আপাতত দৃষ্টিতে বের করতে পারছি না, তাই না? এতটুকু কি বুঝতে পারছো? ওকে, তাহলে এখন দেখো আমরা যে তিনটা মেজর জিনিস আমরা এখান থেকে পাইলাম, যে সেটা হলো, সরি, আমরা তিনটা টাইপের ইউজার কিন্তু আমরা এখানে পাইলাম। একজন হচ্ছে ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট কি করছে, আমার প্ল্যাটফর্মের ওনার, আসলে তার টার্গেটটা কি, ও এখান থেকে কিন্তু একটা মানি কিন্তু সে জেনারেট করবে। কিভাবে করবে এখনও আমরা জানি না, সেটা আমরা আরও কয়েকটা রিকোয়ারমেন্ট আছে সেগুলো দেখলে বুঝবো। আচ্ছা, এমপ্লয়ি আছে। এমপ্লয়ির কাজটা কি, অর্থাৎ যে কাজটা সিস্টেমে নিয়ে আসবে, অর্থাৎ প্ল্যাটফর্মে আসবে, আসার পরে তার কাজ দরকার, সে টাকা খরচ করবে। তার মানে সে কি চাচ্ছে, যে হেল্প চাচ্ছে প্ল্যাটফর্মে এসে, যে তাকে হেল্প করার মতো কেউ থাকলে তাকে হেল্প করো, বিনিময়ে সে টাকা দিবে। এটা হচ্ছে এমপ্লয়ির আমাদের সিস্টেমে কাজ। এটা হচ্ছে তার বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, এমপ্লয়ি ডিউটি হলে এটা, কাজ নেবে, টাকা দিবে। আবার যে ক্যান্ডিডেট, তার কাজটা কি, তার কাজটা হচ্ছে যে সে টাকা নিবে, কাজ করে দিবে। এই কোলাবোরেশনটা আমাদের এই সাইটে হবে, এটা হচ্ছে বেসিক। ওকে, এতটুকু তো মনে হয় বুঝতে পারছো ইনশাল্লাহ, নাকি? ওকে, এখন মনে করো যে সাপোজ ক্লায়েন্টের সাথে আমাদের অনেক বিষয়ে ডিসকাস হইতে পারে। এখন বলতে পারি যে আসলে জব যখন পোস্ট হবে, অথবা আমাদের যে প্রশ্ন এখানটাতে একটা মাথায় আসলো না, যে তুমি টাকা ইনকাম করতে চাচ্ছ, ঠিক আছে, বাট কীভাবে করবা, কীভাবে হবে আমাদের জিনিসটা একটু বলো। কীভাবে, এখানে তো আমরা দেখতেছি না তোমার টাকা ইনকামের কোনো বিষয় এখনও পর্যন্ত আছে। তো এখন এই প্রশ্নগুলো নিয়ে যখন আমরা ক্লায়েন্টের কাছে যাব, তখন আমার অ্যাডিশনালি আমাদের মনে করো অনেকগুলো কোশ্চেনের উপর ভিত্তি করে সে আমাদের এক একটা রিপ্লাই দিবে। তখন এটা কিন্তু নর্মালি হয়, সেই সেন্স থেকে আমি বলছি আর কি, যে যখন জব পোস্ট করবে তখন এমপ্লয়ির ক্ষেত্রে যেটা হবে যে সে ক্রেডিট ইউজ করবে। অর্থাৎ একটা জব পোস্ট করতে গেলে তার 3 ক্রেডিট লাগবে। এখন বলতেছি যে 3 ক্রেডিট যদি সে পে করে, তখন সে একটা জব আমাদের সাইটে পোস্ট করতে পারবে। আর প্রত্যেকটা ক্রেডিট তাকে টাকা দিয়ে কিনতে হবে, এবং প্রত্যেকটা ক্রেডিটের দাম পড়বে 5 টাকা। অর্থাৎ একটা জব পোস্ট করতে গেলে তার 3 ক্রেডিট যদি লাগে, তাহলে আমাদের প্ল্যাটফর্মের ইনকাম কত হলো একটা জবের জন্য? $15। $15, কারেক্ট। আচ্ছা, এখন আমরা বলতেছি কি, যে তুমি যে জবটা পোস্ট করবে আমাদের সাইটে, এই জবটা আমরা 15 দিনের জন্য তোমার সিস্টেমে রাখবো। বাই ডিফল্ট দ্য জব উইল বি অন দ্য লিস্ট ফর 15 ডেজ। এখন একটা ক্ষেত্র হইতে পারে যে অনেকে জবে অ্যাপ্লাই করলো, কিন্তু পর্যাপ্ত অ্যাপ্লিকেশন পড়লো না, অর্থাৎ ভালো ক্যান্ডিডেট সে পায়নি। সে চাচ্ছে যে না, 15 দিন না, আমি আরও 10 দিন বেশি রাখি। তো এই 10 দিন যদি সে বেশি রাখতে চায়, অর্থাৎ তার টাইমটাকে এক্সটেন্ড করতে চায়, তখন আমরা বলছি যে তোমার এই অপশনটা আমরা দিব, কিন্তু প্রত্যেক 5 দিনের জন্য $1 এক ক্রেডিট করে তুমি পে করো। তার মানে আমার অ্যাডিশনালি আবার প্রত্যেক 5 দিনের জন্য 1 ক্রেডিট করে তাকে পারচেস করতে হবে। এটা হচ্ছে আমাদের এক্সট্রা সার্ভিস, ঠিক আছে? এটা আরেকটা ফিচার। মনে করো টাকা ইনকামের কিন্তু 2টা সোর্স তার আসলো। আচ্ছা, এখন যখন জবটা পোস্ট করবে, জব পোস্ট করলে তার একটা অ্যাপ্রক্সিমেট বাজেট সে বলে দিতে পারে, যে আসলে আমার এই যে জবটা তোমাকে বলছি, আমার কিন্তু বাজেট ম্যাক্সিমাম $100, $500, একটা বাজেট সে বলে দিল। এখন ক্যান্ডিডেটরা যখন জবে অ্যাপ্লাই করবে, তখন তো তারাও তো তাদের একটা বাজেট বলে দিবে, যে আসলে আমি এত হইলে কাজটা করতে পারবো, $10, কেউ $15, কেউ $20। তারা তো এরকম বিট করতে পারবে জায়গাটাতে। ওকে, সো এটা কারা করবে, এটা কিন্তু ক্যান্ডিডেটরা করবে। তো যেটাই হোক, এখন যে বাজেটে তারা কাজটা যে ক্যান্ডিডেটকে তারা দিবে, ক্যান্ডিডেটকে দেওয়ার সময় টাকাটা কিন্তু আমাদের সিস্টেমে পে করে দিতে হবে। অর্থাৎ জবে যখনই কাউকে হায়ার করতে গেলেই তাকে ফার্স্ট কাজ কি হবে, যেই বাজেট ছিল অথবা অ্যাগ্রিমেন্টের যে বাজেট, যেটা মনে করো যে চেয়েছে আর কি, মানে ফ্রিল্যান্সার যেটা আস্ক করছে, যে ও বলছে আমার বাজেট হলো ম্যাক্সিমাম 500, ফ্রিল্যান্সার বলছে আমি 200-তে করে দেবো, বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় নর্মালি। তো ও $200 মনে করো তারা হায়ার করলো, তাহলে এই $200টা তখন কি আমাদের সিস্টেমে কিন্তু তাকে দিয়ে দিতে হবে। তো এই যে দিয়ে দিবে টাকাটা, এই টাকাটা আমরা তখন কোথায় রাখবো, কার অ্যাকাউন্টে আমরা টাকাটা রাখবো? কারণ এটা তো সরাসরি ক্রেডিট ট্রান্সফার না, ঠিক? এটা এক্স্যাক্টলি কিন্তু তোমার মানি ট্রান্সফার। ক্রেডিটটা কিন্তু আমরা ওয়ান টাইম সেল করে ফেলছিলাম, কিন্তু এটা কিন্তু তার অ্যামাউন্ট, অর্থাৎ টাকাটা কিন্তু পে করতে হবে। তাহলে এই টাকার ক্যালকুলেশনটা কিন্তু আমার মনে করো যে যারা এই মানি যারা প্রসেস করতে পারে, যে সমস্ত প্রসেসর আছে, যেমন authorize.net,
তারপরে তোমার হচ্ছে স্ট্রাইপ, পেপাল, এই ধরনের যে সার্ভিস আছে এই সার্ভিসগুলাতে ইউজ করতে হবে আমাদের সেই ক্ষেত্রে। তো আমাদের মেইনলি যেটা টার্গেট যে আমরা প্ল্যাটফর্ম অর্থাৎ আমাদের মনে করো যে ওয়েবসাইটের ওনার যে ওনারের অ্যাকাউন্টে ওনারের বিজনেস অ্যাকাউন্টে টাকাটা রাখবে সে, যেটাকে আমরা বলতেছি স্ক্রু প্রোটেকশন। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা। তো এই স্ক্রু প্রোটেকশনটা হচ্ছে আনলিস্ট জব সেটেলড, অর্থাৎ জবের দুইটা স্টেট আসতে পারে। জব কোনো ক্ষেত্রে ক্যান্সেল হয়ে যেতে পারে, আবার কমপ্লিট হয়ে যাইতে পারে। যদি ক্যান্সেল হয় তখন কি হবে, যে ক্যান্সেল হইলে আসলে এমপ্লয়িকে তো আমরা আবার টাকাটা ফেরত দিয়ে দেবো, যেহেতু আমরা তারে কোনো সার্ভিস দিতে পারিনি আমাদের সাইট থেকে। সো তাকে বলবো যে নাও তোমার টাকা নিয়ে নাও। আর যদি জবটা সেটেল হয় সাকসেসফুলি, অর্থাৎ সে তার প্রোডাক্ট যেটা আমাদের সিস্টেমে নেওয়ার জন্য আসছিল ফ্রিল্যান্সার সাকসেসফুলি তাকে সে কাজটা করে দিতে পেরেছে, তখন যেটা হবে যে টাকাটা কিন্তু নিয়ে নেওয়া হবে। এবং নিয়ে আমরা আপাতত সরাসরি টাকাটা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। আমরা এখানে আপাতত মাইনাস করতেছি না, বাট এক্ষেত্রেও সুযোগ আছে আমাদেরকে মনে করো যে তার কাছ থেকে 20%, 10%, 15% টাকা কেটে রাখার, এটাও আর আমাদের স্কোপ আছে। এইগুলো স্ট্রাইপের এন্ডে কীভাবে করে এই জিনিসগুলো আমি বলবো, সব সমস্যা নেই। তো এটা মোটামুটি মনে করো যে এমপ্লয়ের জন্য রিকোয়ারমেন্ট। এখন ক্যান্ডিডেটের ডিউটি কী হবে, আমাদের সাইটে ক্যান্ডিডেট আসার পরে তার একটা প্রোফাইল ক্রিয়েট করবে, এমপ্লয়িও প্রোফাইল ক্রিয়েট করবে, বাট এখানে ইনক্লুড করি নাই সেটা। প্রোফাইল ক্রিয়েট করার পরে ক্যান্ডিডেট যেটা করবে যে তার কারেন্ট যে রিজুমি যেটা আছে, এই যেই রিজুমিটা দেখে ক্লায়েন্ট আসলে তো তাকে পছন্দ করেই তো জবটা দিবে। আমাদের সাইটে আমরা কিন্তু চাইলে রিজুমিটা বিল্ড করার অপশন দিতে পারতাম, কিন্তু অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে। দেখা গেল যে এই সিস্টেম ডেভেলপ করতেই তোমার 6 মাস লেগে গেছে, যার কারণে আমি কিছু কিছু স্টেপ কমাই দিচ্ছি আর কি, যে এত কাজ আমরা করব না ইনিশিয়ালি। বাট তোমরা যদি পার্সোনালি মনে করো যে না আমার হাতে সময় আছে, আমি এই জিনিসগুলো করতে চাই, তো সেই ক্ষেত্রে সোর্স কোড তো তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, তো তোমরাও সেগুলো করবা, কোনো অসুবিধা নেই। সেপারেট একটা প্রজেক্ট হিসেবে তোমরা কনসিডার করে করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দেখো যে তারা যখন জবে অ্যাপ্লাই করবে, জবে অ্যাপ্লাই করতে গেলে তাদের ক্ষেত্রে কিন্তু পয়েন্ট লাগবে। এটা কিন্তু আরেকটা বিজনেসের কিন্তু টার্গেট আর কি। এবং এটার আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে যাতে কেউ স্প্যামিং না করতে পারে একটা জবের ক্ষেত্রে, তাহলে কি আমার মার্কেটটা খুব পিওর থাকবে। মনে করো যদি সবারই একটা জবে অ্যাপ্লাই করার সুযোগ থাকে, তাহলে কি হবে যে দেখা গেলে একটা জবে 500 জন অ্যাপ্লাই করছে কিন্তু আসলে যোগ্য কেউ নাই। তো ওটা কিন্তু আসলে খুব একটা ভালো বিজনেস ভ্যালু কিন্তু প্ল্যাটফর্মের জন্য বয়ে আনবে না। তো এটা লিমিটেড করার জন্য সবাইকে বলছে কি যে তোমাদের একটা জবে অ্যাপ্লাই করতে গেলে তোমার পয়েন্ট খরচ করতে হবে। এখন পয়েন্টের কনসেপ্টটা কীভাবে আসলো আমার, সেটা হচ্ছে যে দেখো যে সরি, এখানে দেখো যে আমরা বলতেছি যে পয়েন্টটা আসলে ক্লায়েন্ট কীভাবে পাবে, সরি ক্যান্ডিডেট কীভাবে পাবে, ফ্রিল্যান্সার সে পাবে হচ্ছে যে প্রত্যেক দিন 4টা করে পয়েন্ট তাকে আমরা ফ্রি দিব। দে উইল গেট 4 পয়েন্টস পার ডে। আর ম্যাক্সিমাম পয়েন্ট ক্যান বি 40 অ্যাট এ টাইম, এবং সর্বোচ্চ অ্যাট এ টাইম 40 পয়েন্ট থাকতে পারবে, 40-এর বেশি কখনোই হবে না। ওকে, তো এটা কীভাবে হচ্ছে দেখো, এতে আমার বেনিফিটটা কী হলো, ধরো তুমি আমাদের সিস্টেমে একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সে দ্বিতীয় দিনে তার পয়েন্ট কত হচ্ছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে ওই দিন সে পাচ্ছে 4 পয়েন্ট, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরপরে দ্বিতীয় দিন পাচ্ছে 8 পয়েন্ট, এইভাবে করতে করতে সে 10 দিনে কিন্তু 40 পয়েন্ট তার গ্যাদার হয়ে গেছে। এখন সে 15 দিন পরে যদি সাইটে আসে, সাইটে আসার পরে তখন কিন্তু আসলে তার 60 পয়েন্ট হবে না, 40-এই কিন্তু থেমে থাকবে। এরপরে সে মনে করো যে 2টা জবে অ্যাপ্লাই করলো এবং প্রত্যেকটা জবে 2 করে পয়েন্ট তার কাছে মাইনাস করছে, তাহলে তার এখন পয়েন্ট কত থাকবে, 4 মাইনাস হয়ে গেলে 40-এর থেকে 36, তাহলে ওই দিনে সে আবার 4 পয়েন্ট পাবে। বিষয়টা বুঝছো? এটা কিন্তু একটা মানে পয়েন্টের ক্যালকুলেশন কিন্তু এইভাবে হবে আর কি তাদের ক্ষেত্রে। এখন কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে একটা খুব ভালো সুইটেবল জব সে দেখলো কিন্তু তার ব্যালেন্সে কোনো পয়েন্ট নাই এখন, কারণ পয়েন্ট কিন্তু একদিনে 4টার বেশি নিতে পারবে না সে, কিন্তু এই জবটা সে সব থেকে সুইটেবল মনে করতেছে নিজেকে, মনে করতেছে আমি অ্যাপ্লাই করলেই কাজটা পাবো, কিন্তু তার এনাফ পয়েন্ট নাই। তো সেই ক্ষেত্রে তো আমরা আসলে ফ্রিল্যান্সারকে একটা অপশন দিচ্ছি, যে বলতেছি যে আমাদের স্টোর থেকে তাহলে তুমি অ্যাডিশনালি পয়েন্ট পারচেস করো। সো আমরা বললাম যে প্রত্যেক পয়েন্টের ভ্যালু $1 করে, সে 10টা পয়েন্ট সে পারচেস করলো $10 দিয়ে, তাহলে এটা কিন্তু প্ল্যাটফর্মের আরেকটা আর্নিং সোর্স। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যালো।
আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম? বুঝতেছি না তো কিছু। আমি শুনি না কিছু। পরাগ মনে হয় কিছু বলার চেষ্টা করছো। আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা এখন, আচ্ছা আমি হঠাৎ করে শুনতেছি না, তাহলে দেখি তো আমার মাইকে কোনো প্রবলেম হলো কিনা। ইউএসবি তো দেওয়া আছে, মেসেজ ডিটেইল। আচ্ছা, ওকে, আমি কি কল থেকে বের হয়ে আরেকবার ঢুকবো তাহলে? হ্যাঁ, আমার কথা শোনো এখন তোমরা? আমি এখন শুনতে পাচ্ছি মনে হয় তোমাদের কথা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এটা নেটওয়ার্ক সেটিংসে কি ইস্যু বুঝলাম না। যাই হোক, আচ্ছা আমি যতটুকু বলেছি তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, বেশি লোড হয়ে যাচ্ছে নাকি? মানে বুঝতে অসুবিধা হলে বলবা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওকে, আচ্ছা এই হলো মোটামুটি আমাদের রিকোয়ারমেন্ট। ওকে, তো এখন দেখো যে আমাদের রিকোয়ারমেন্ট থেকে আমরা কিন্তু মেইন বিজনেসটা এখন বুঝতে পারতেছি কিছুটা, তাই না? রেকর্ড তো হওয়ার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, স্লাইডটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। আমি আরেকবার দেখি, এখন দেখো স্লাইড। ওকে, ঠিক আছে। ওহো মাই ব্যাড, আমি আসলে প্রেজেন্ট আগের বার করছিলাম, এবার করতে ভুলে গেছি। এখন স্ক্রিন শেয়ার হচ্ছে তো? ওকে, হ্যাঁ রেকর্ডিং অন আছে। হ্যাঁ রেকর্ডিং আছে। এটাতেই যাই। আচ্ছা তাহলে এখন কি আমরা মোটামুটি ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে বুঝতে পারতেছি? তোমাদের কি মনে হয়? তাহলে আমাদের হুম হুম, বলো। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। আপওয়ার্ক এর ফাইবার এই দুইটার কম্বিনেশনেই আর কি চিন্তা করছি জিনিসটা। আচ্ছা 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 আচ্ছা, মানে মোটামুটি আর কি সব প্ল্যাটফর্ম মিলেই একটা হজবরল প্ল্যাটফর্ম আর কি চিন্তাতে আসছে। এখন আমরা ক্রিয়েট করব, আমাদের তো আসলে লার্নিংটাই টার্গেট, আমাদের তো আসলে বিজনেস টার্গেট নাই এই মুহূর্তে। সো এটা নিয়ে আমাদের তো হেডেক নাই। এখন তাহলে আমাদের মূল বিজনেসটা আসলে বুঝতে পারছি আমরা, তাই না? যে আমরা যদি ভালো সার্ভিস দিতে পারি এমপ্লয়িকে, তাহলে আমাদের সাইটকে সে বেশি বিলিভ করবে, ট্রাস্ট করবে, যে আসলে না এই প্ল্যাটফর্মে আসলে আমি ভালো কাজ পাই। তখন সে কী করবে? বেশি জব পোস্ট করবে, তার মানে আমার বেশি ক্রেডিট সেল হবে। এই ক্রেডিট সেল করাটাই হচ্ছে আমাদের মেন বিজনেস প্ল্যান আর কি। যত বেশি জব পোস্ট মানে তত বেশি ক্রেডিট সেল, তত বেশি টাকা ইনকাম। এটা হচ্ছে আমাদের টার্গেট আমাদের সিস্টেম থেকে। তো এখন সব কিছু মিলায়ে আমরা যদি দেখি যে আমাদের দুইটা টাইপের ইউজার যারা আমাদের এই সাইটটা মেনলি অ্যাক্টিভলি ইউজ করবে, একটা হচ্ছে এমপ্লয়ি আর একটা হচ্ছে ক্যান্ডিডেট। আর ক্লায়েন্ট যে সাইটটার আসলে
দেখবে সে তারা ঠিকঠাক মতো ইউজ করতেছে কিনা, অর্থাৎ তারা মডারেটর হিসাবে কাজ করবে, যেটা আমরা আমাদের মানে ডেভেলপমেন্টে ইনক্লুড করি নাই, বাট ইন ফিউচারে এই জিনিসগুলো মনে করো তোমরা চাইলে ইনক্লুড করতে পারো, অসুবিধা নেই। তো এখন এমপ্লয়ি কি করবে, আমাদের সাইটে এসে একটা জব পোস্ট করবে, এবং জব পোস্ট করতে গেলে তাকে কি করতে হবে, 3 ক্রেডিট ইউজ করতে হবে। আর ক্রেডিটটা আমার ফ্লো চার্ট করলে একটু বেটার হতো তোমাদের বুঝতে। এবং ক্রেডিট আর্ন করার জন্য সোর্স কি, 9 নাম্বার পয়েন্ট, পারচেস ক্রেডিট ফ্রম স্টোর, স্টোর থেকে ক্রেডিট পারচেস করো, তাহলে তুমি একটা জব পোস্ট করতে পারবা। ওকে, এরপরে দেখো যে তোমার যদি হয় যে আমার ডেডলাইন আমি এক্সটেন্ড করব, ডেডলাইন এক্সটেন্ড করতে গেলে তার 5 দিনের জন্য 1 ক্রেডিট ইউজ করতে হবে। এটা হচ্ছে আরেকটা, কিন্তু তার আমরা টাস্ক কিন্তু আইডেন্টিফিকেশন করলাম যে এটা আরেকটা টাস্ক, এবং এই টাস্কের জন্য আমাদের এই সাব টাস্কটাকে কনসিডারেশনে আনতে হবে। এখন দেখো যে জব দেখতে পারবে যে সিরিয়াস জবস, মানে যে জবগুলো তারা পোস্ট করবে তাদের নিজেদের জবগুলো দেখবে, এবং দেখবে যে ওই জবে কারা কারা অ্যাপ্লিকেশন ড্রপ করছে, অ্যাপ্লিকেশনগুলো তারা দেখবে, দেখার পরে যাকে পছন্দ করবে তার সাথে সে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবে, এবং কন্ট্যাক্ট ক্রিয়েট করার সময় তার কন্ট্যাক্ট অ্যাগ্রিমেন্টের যে বাজেট যেটা ছিল, যে টাকা ছিল, সে টাকাটা তাকে পে করে দিতে হবে। পে করে দেওয়ার পরে ক্লায়েন্ট তো ফ্রিল্যান্সার কাজ করবে, কাজ করার পরে সে প্রোডাক্টটা ডেলিভারি করবে। যদি সে ডেলিভারিটা অ্যাকসেপ্ট করে তাহলে সে ক্যান্ডিডেটকে একটা ফিডব্যাক দিতে পারবে, আর যদি বলে যে না আমার এটা পছন্দ হয়নি, মডিফিকেশন দরকার, তখন সে মডিফিকেশন আস্ক করবে। এই কিন্তু মোটামুটি আমাদের মনে করো এমপ্লয়ি এন্ডের কাজ, ঠিক আছে। আর ওকে, আর ক্যান্ডিডেটের এন্ডে কী হচ্ছে, ক্যান্ডিডেট তার প্রোফাইলটা ক্রিয়েট করবে, রিজুমিটাকে আপলোড করবে, তার লিস্ট অফ জব দেখবে, একটা স্পেসিফিক জবে অ্যাপ্লাই করবে, এবং যখনই জবে অ্যাপ্লাই করতে যাবে তখন তাকে আমরা কি করব, দেখবো যে তার ব্যালেন্সে পয়েন্ট আছে কিনা। যদি পয়েন্ট না থাকে আমরা জবে অ্যাপ্লাই করতে দিব না, প্রমোট করবো যে তুমি আসলে পারচেস করো, আর না হলে ওয়েট করো, তোমার এই পয়েন্টগুলো আগামীকাল হয়তো বা তুমি পাবা, তখন অ্যাপ্লাই করতে পারবা। এই নোটিফিকেশনটা আমরা ইউজারকে দিব। আর যদি তারা এই স্টেপে যদি তাদের সাথে কন্ট্যাক্ট ক্রিয়েট করে এমপ্লয়ি, অর্থাৎ তাদের জন্য একটা অর্ডার ক্রিয়েট হয়েছে, এবং এই অর্ডারটা কমপ্লিট করার পরে সে যেভাবেই হোক সে অর্ডারটা তার মনে করো যে আমরা যেভাবে করি ফ্রিল্যান্সিংয়ের কাজ, নিজেদের মতো অর্ডারটা কমপ্লিট করি, তারপরে সাইটে যে তাকে বলে দিই, যে ক্লায়েন্টকে দিয়ে দিই যে এই নাও তোমার প্রোডাক্টে ক্রিয়েট হয়ে গিয়েছে আর কি। তো তখনই সে অ্যাকসেপ্ট করতে পারে এই স্টেপে এসে, অথবা রিজেক্ট করতে পারে। যদি সে অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করলে তখন আর ফিডব্যাক দিয়ে দিবে, ফিডব্যাক দিলে তখন ক্যান্ডিডেট টাকা পেয়ে যাবে। এই হলো বেসিক। আর পয়েন্ট তো সে অবশ্যই পারচেস করতে হবে যদি তার অ্যাডিশনালি এই স্টেপটা যদি সে কভার করতে চায় আর কি। যদি তার ব্যালেন্স জিরো হয়ে যায় বাট জব অ্যাপ্লাই করতে চায়, তখন তাকে পয়েন্ট পারচেস করতে হবে। এই মোটামুটি মনে করো যে বেসিক জিনিস। এখন আমাদের কয়েকটা ইভেন্ট আইডেন্টিফিকেশন করতে হবে যে আসলে কী কী হচ্ছে আমাদের সিস্টেমে। যেমন জব পোস্ট হচ্ছে, তারপরে জব অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে, জব অ্যাপ্লিকেশনের ডেডলাইন এক্সটেন্ড করা হচ্ছে, কন্ট্যাক্ট ক্রিয়েট করা হচ্ছে, বাজেট ডিপোজিট করা হচ্ছে, জব কমপ্লিট হইতে পারে, জব ক্যান্সেল হইতে পারে। এরপর আরেকটা বিষয় হচ্ছে জব এক্সপায়ার হইতে পারে। জব এক্সপায়ারের কনসেপ্টটা কী ছিল, এটা ওই পাশে লেখা ছিল, ওটা হয়তো বা আমার মিস্টেক করে গেছি, বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 দিন পরে, হ্যাঁ 15 দিন পরে, আসলে ঠিক এক্স্যাক্টলি না, একটু ডিফারেন্ট। জব এক্সপায়ারটা ছিল কি যে 15 দিনের ভিতরে তার জবে কেউ অ্যাপ্লাই করে নাই। টাকা তো রিফান্ড না, তখন আমরা তার পয়েন্টটাকে রিফান্ড করে দিব, ক্রেডিটটা রিফান্ড করে দিব। এটা হচ্ছে আরেকটা কেস আমাদের এখানটাতে। আচ্ছা, এরপরে ডেলিভারি অ্যাকসেপ্ট হইতে পারে। ডেলিভারি অ্যাকসেপ্ট মানে হচ্ছে যে আলটিমেটলি তার মনে করো যে জবটা কমপ্লিটেড, মানে এই দুইটা হচ্ছে রিলেটেড, জব কমপ্লিটেড, ডেলিভারি অ্যাকসেপ্টেড। এবং এটার সাথে আরেকটা বেসিক ব্যাপার আছে যে ডেলিভারি অ্যাকসেপ্ট হইলে তখন আমরা কিন্তু তাকে টাকাটা দিয়ে দিব ক্লায়েন্টকে, আমরা ওই হোল্ড করে রাখবো না। হোল্ড করে রাখো না বলতে কি, আসলে ওয়ালেটে দিয়ে দিব টাকাটা, পরে সে ওয়ালেট থেকে তার পছন্দ মতো টাইমে সে আসলে উইথড্র করবে, নর্মালি যেটা হয় অন্য অন্য প্ল্যাটফর্মগুলোতে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হয়। তো এই রিলেটেড যে কীভাবে কাজ করে বিহাইন্ড দ্য সিন, ওই জিনিসগুলোও তোমাদেরকে আমি ইনভলভ করবো আর কি, মানে একদম রিয়েল লাইফের একটা প্রজেক্ট যেভাবে কাজ করে, মনে করো যে তোমার স্ট্রাইপ এন্ডে এই ম্যানেজমেন্টগুলো কীভাবে হয়, এই বিষয়গুলোও আমি এখানে ইনক্লুড করব। এরপর মনে করো যে তোমার ফ্রি পয়েন্ট প্রত্যেক দিন যে গ্যাদার করবে, মানে কালেক্ট করবে, যে 4 পয়েন্ট করে প্রতিদিন পাবে, সেই একটা রিসিপ্ট হয়েছে, এই একটা ইভেন্ট হইতে পারে, তখন আমরা ক্যান্ডিডেটকে নোটিফাই করবো যে তুমি 4 পয়েন্ট পাইছো, এরকম আর কি বিষয়টা। তো
তো এই মোটামুটি আমাদের জব মানে সরি ইভেন্ট, এবং ইভেন্টের সাথে কি কি লিসেনার থাকতে পারে সেইগুলো কিন্তু সাইডে বলে দিচ্ছি। যেমন জব পোস্ট করলে আমরা ক্যান্ডিডেটকে নোটিফিকেশন দেবো, এটা ইনিশিয়াল লেভেলে আমরা চিন্তা করতেছি দিব, বাট একটা বড় সিস্টেমে কিন্তু আসলে এটা খুব একটা ভালো ব্যাপার না। কারণ মনে করো যে আমার পছন্দনীয় জবের ক্যাটাগরি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, কেউ একজন চাইলো যে আমি একটা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, তখন আমার কাছে যদি নোটিফিকেশন আসে সেটাকে আসলে সুইটেবল, ডেফিনেটলি সুইটেবল না সেটা। তাহলে আমার কিন্তু একটা পছন্দনীয় একটা চয়েস ফর্ম থাকা উচিত যে আমি কোন কোন টাইপ বা কোন কোন ক্যাটাগরির জব পছন্দ করি। বাট আমরা আপাতত ওইসব কনসিডারেশন আনবো না, কারণ এত কিছু কনসিডারেশনে আনলে মনে করো যে এই অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে তোমার বছর লেগে যেতে পারে আর কি, ঠিক আছে? সো জিনিসটা আমরা যতটুকু সম্ভব বেসিক ফিচার দিয়ে এমভিপি প্রোডাক্ট যেটা বলে আর কি, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট হিসেবে আমরা চিন্তা করে আমরা ডেভেলপ করা শুরু করবো আর কি। এই হলো মোটামুটি আমাদের ইভেন্ট সরি মানে এই প্রজেক্টের রিকোয়ারমেন্ট। ওকে, এতটুকু তো ক্লিয়ার রিকোয়ারমেন্ট। তো এই যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টগুলো থেকে এখন তো আমাদের টাস্কও আমরা কিন্তু বের করে ফেলছি মোটামুটি লেভেলের, যে আসলে জব পোস্ট করা, এক্সটেন্ড করা, জব দেখা, অ্যাপ্লিকেশন সাবমিট করা, ক্যান্ডিডেট চুজ করা, কন্ট্যাক্ট ক্রিয়েট করা, এইগুলোই কিন্তু আলটিমেটলি কাজ। তো এখন ক্লায়েন্ট তো আমাদের কাছে আসলো, আমরাও মনে করো যে সব মিলায়ে জিনিসগুলো দেখলাম, কিন্তু এখন তো আমাদেরকে ক্লায়েন্টকে বলতে হবে যে এই টাস্কটা কমপ্লিট করতে আমার সময় কেমন লাগবে। আনুমানিক টাইম যদি আমরা না দেই তাহলে সে কতদিন বসে থাকবে, বিষয়টা এমন না? তাহলে এই সময়টা এখন তুমি চিন্তা করো যে কীভাবে তোমরা দাও নর্মালি, এখনই যদি একটা প্রজেক্ট তোমাকে করতে হয় তো কীভাবে করো, জাস্ট আমি হেডস আপ নিই আর কি, তোমাদের ধারণাটা নিই। যে কোনো একজন বলো, সমস্যা নেই। আচ্ছা। হুম হুম। আচ্ছা। হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে প্রপার আসলে ওয়েটা আসলে ফলো করা হয়নি, মানে তুমি তোমার নিজে আনুমানিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। তো আচ্ছা 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 আচ্ছা, মানে অনুমান নির্ভর হয়ে গেছে আর কি অনেকটা, তাই তো? ওকে, সমস্যা নেই। এটা নর্মালি সবার ক্ষেত্রেই হয়, এটা আমার ক্ষেত্রেও হইতো আগে। ঠিক আছে? তো এই জন্যই তো আসলে আমরা জিনিসগুলো শিখবো, যাতে আমাদের নেক্সট টাইম থেকে আমরা প্রপার ওয়েতে কাজ করতে পারি। তো দেখো যে এই যে জিনিসগুলো আমি বললাম, এইগুলা কিন্তু এখন আমাকে মানে রাইট ডাউন করতে হবে ঠিক এইভাবে। দেখো যে আমার এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে নাকি একটু বড় করব? লেখাগুলো একটু বড় করে দিই। ওকে, আচ্ছা। তো আমি কয়েকটা ভাগে মনে করো টাস্কগুলোকে ভাগ করে নিছি আর কি। যেমন মেইন টাস্ক হিসেবে রাখছি কি, আমাদের সিস্টেমে তো আসলে অথেন্টিকেশনের ব্যাপারটা আছেই, কারণ যে কোনো ইউজারই ইউজ করুক না কেন সাইটটা, তাকে তো আসলে আমার আইডেন্টিফিকেশন করতে হবে ইউজারটাকে। তো এই আইডেন্টিফিকেশনের জন্য আমার যে প্রসেস সেটা কি আমরা বলতেছি কিন্তু অথেন্টিকেশন প্রসেস, তাই না? তো এই অথেন্টিকেশন প্রসেসের ভিতরে দেখো যে 4টা সাবটাস্ক থাকতে পারে, মানে আরও 4টা পোর্শনে ভাগ করছি অথেন্টিকেশন পার্টটাকে। যে এমপ্লয়ি রেজিস্ট্রেশন, ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন, লগ ইন, ফরগট পাসওয়ার্ড, এইগুলাকে রাখছি। এখন এমপ্লয়ি রেজিস্ট্রেশন যদি হয়, এমপ্লয়ি রেজিস্ট্রেশনের জন্য আসলে কী কী করতে হয় সেগুলোও কিন্তু রাইট ডাউন করছি। যে বেসিক রেজিস্ট্রেশন উইথ নেম, ইমেল, পাসওয়ার্ড, এইটা দিয়ে সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করবে, আর তারপরে তার ক্রেডিট কার্ড ইনফরমেশনটা দেওয়ার পরেই তার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে আমাদের সিস্টেমে। এটা হচ্ছে এমপ্লয়ির জন্য হচ্ছে, ঠিক আছে? আর ক্যান্ডিডেটদের জন্য কি হচ্ছে? ক্যান্ডিডেটদের জন্য দেখো প্রথম দুইটা স্টেপ সেম, যে তারা কিন্তু তাদের বেসিক ইনফরমেশনগুলো দিবে, নেম, ইমেল, পাসওয়ার্ড, তাদের ইমেলটাকে ভেরিফাই করবে, তারপর তাদের রিজুমিটা যতক্ষণ না আপলোড করবে তাদেরকে আমরা ততক্ষণ পর্যন্ত বলবো না ভেরিফাইড ইউজার। সো রিজুমিটা আপলোড করা তাদের জন্য আরেকটা অ্যাডিশনাল স্টেপ। সো স্টেপ 3টা হচ্ছে দেখো এমপ্লয়ি এবং ক্যান্ডিডেটের জন্য ডিফারেন্ট, বাকিগুলো কিন্তু সেম। অনুরূপভাবে যখন লগ ইনে যদি আসি, লগ ইন সবার জন্যই সেম। সে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে এবং আমরা তাদের রোলটাকে জাজ করব আমাদের সিস্টেমে, যে আসলে কে কোন রোলে আছে সেই অনুযায়ী তাদের
করসপন্ডিং ড্যাশবোর্ডে আমরা পাঠিয়ে দেবো ইউজারকে। সো লগ ইনের প্রসেসটা আমাদের জন্য সেম। ফরগট পাসওয়ার্ডও আমাদের সবার জন্য সেম। ফরগট পাসওয়ার্ডের জন্য যেটা হবে যে ফার্স্টে তাদের কাছ থেকে আমরা ইমেলটা নিব, দেখবো আমাদের সিস্টেমে তার ইমেলটা আছে কি না, যদি থাকে তাহলে এই ভেরিফিকেশনের একটা লিঙ্ক পাঠাবো, যদি সে ভেরিফাই করতে পারে তখন তাকে আমরা একটা ফর্ম দিয়ে বলবো যে নাও তুমি তোমার পাসওয়ার্ডটা রিসেট করো এখন। এই হচ্ছে আমাদের মোটামুটি সমস্ত সাইটের জন্যই কমনলি থাকে এইটা। তো এখন দেখো যে এখানে দেখো আরেকটা, এটা হলো ডেসক্রিপশনটা লিখলাম যাতে আমার বুঝতে সহজ হয় যে আসলে এই টাস্কটা কী। এখন দেখো যে অ্যাডমিনটা আমরা আপাতত কনসিডারেশন আনি নাই, মানে বলছিলাম যে আমরা মডারেশনের পার্টটা অ্যাকচুয়ালি অ্যাডমিনের থাকবে, কিন্তু আমরা আমাদের সিস্টেমে শুধুমাত্র দুইটা ইউজার নিয়ে কাজ করব, একটা হচ্ছে ক্যান্ডিডেট এবং একটা হচ্ছে তোমার এমপ্লয়ি। আর অ্যাডমিনেরটা হচ্ছে তোমাদের মনে করো যে আসলে হোমওয়ার্কের ভিতরে দিতে পারি আমি, যে তোমরা করবা ওটা, ওটা আমাদের এখানে ডেভেলপ করবো না, তোমরা নিজেদের মতো তোমরা করে নিবা যেভাবে খুশি। ওকে, আচ্ছা এখন দেখো যে, হ্যাঁ বলো। এখন মনে করো যে অপশন অনেকগুলো হইতে পারে, তুমি চাইলে গার্ড ইউজ করতে পারো, যদি গার্ড ইউজ করো। এখন হুম, বলো, সমস্যা নেই। হুম হুম, আচ্ছা আচ্ছা, মানে গার্ড তুমি মাল্টিপল ইউজ করতে পারবা একটা সিস্টেমে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি তুমি গার্ড চাও। আর তুমি যদি গার্ড না চাও তুমি তাহলে রোল পারমিশন দিয়েও করতে পারবা। সেই ক্ষেত্রে তোমার মনে করো যে স্পেটায়ের প্যাকেজ আছে, রোল ইউজার অ্যান্ড পারমিশন প্যাকেজ, ওইটা দিয়েও তুমি রোল বেসড করতে পারো। ওকে, আর সবথেকে সিম্পল ওয়েতে চিন্তা করো অলওয়েজ, মানে সিম্পলিসিটি। হ্যাঁ হ্যাঁ, খুবই সিম্পল ওয়েতে আমার ইউজার আইডেন্টিফিকেশনের জন্য অ্যাডিশনাল একটা কলাম থাকলেই আপাতত আমাদের কাজ হয়ে যাচ্ছে। আমরা আসলে এখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু আমাদের শেখার ইচ্ছা আছে, যে আমরা কিন্তু দেখবো যে আসলে নর্মাল কীভাবে করা যায়, সেটাকে কিভাবে পরবর্তীতে মনে করো যে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায়, কোড রিফ্যাক্টর করা, এই বিষয়গুলো কনসিডারেশন আনবো। সো খুব ইজি ওয়ে থেকে আমরা শুরু করব, তারপর অ্যাডিশনালি মনে করো যে অন্যান্য স্টেপগুলোতে আমরা যাব। যেমন আমাদের এখানে কিন্তু রোল বেসড হইলেই হচ্ছে, আমাদের এখানে কিন্তু পারমিশনের কোনো স্পেশাল কেস এখনও পর্যন্ত নাই, যতটুকু আমরা রিকোয়ারমেন্ট পেলাম। মানে এমন কোনো বিষয় নাই যেটা আমার আসলে ইউজারের পারমিশন আছে কি না এটা আমাকে চেক করতে হবে, আমার ইউজারের টাইপ দিয়েই আমরা বের করতে পারতেছি যে ইউজারের পারমিশন আছে, মানে এই টাইপের ইউজার এই সব কাজ করতে পারবে, এবং এই টাইপের ইউজার এই রিলেটেড সব কাজ করতে পারবে। বিষয়টা কিন্তু এরকম, ঠিক আছে? সো আমাদের খুব সিম্পল হতে চিন্তা করো এখন ইনিশিয়াল লেভেলে প্রত্যেকটা জিনিসই কভার করবো ইনশাল্লাহ। যেমন গার্ড যেটা, ওইটাও কভার করবো, তোমার মাল্টিপল গার্ড ক্রিয়েট করা যাবে, কোনো সমস্যা নাই। পাশাপাশি তুমি যদি চাও রোল পারমিশন ইউজ করতে, স্পেটার প্যাকেজ তুমি ইউজ করতে পারো, সেটাও সমস্যা নাই। এখন যদি চাও যে না আমি একদম সিম্পল ওয়েতে নিজের মতো করে করবো, সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাতেই যাবো ইনশাল্লাহ। তো এখন এখানটাতে দেখো যে আমাদের কিন্তু তিনটা অ্যাডিশনালি কলাম আমি কিন্তু নিছি, এই তিনটা কলামের মিনিং আছে। এর মধ্যে ডেভ লিখছি, ডেভ মানে হচ্ছে আমার ডেভেলপারদের জন্য, আসলে মানে ডেভেলপমেন্ট যারা করবে, মনে করো যে আমাদের প্রোগ্রামিং সেকশনে যারা কাজটা করবে তাদের এই কাজটা করতে কতটুকু সময় লাগবে, এটা আনুমানিক নির্ভর আমার এখানে লিখতে হবে। তো মনে করো যে তুমি টাস্ক অ্যানালাইসিস করতেছো সাপোজ, তো তুমি চিন্তা করো যে এই কাজগুলো করতে তোমার কেমন সময় লাগতে পারে। তো তুমি, আমি ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে তুমি বলতেছো যে রেজিস্ট্রেশন ইমেল পাসওয়ার্ড দেবো, এটা কিন্তু ইউআই পার্ট না, তোমার ইন্টারফেসের কথা ভুলে যাও, তুমি শুধু কোড করবা, এটা কিন্তু ডেভেলপমেন্ট পোর্শন। আমি বুঝাতে পারছি তো মনে হয় না যে আসলে ডেভ পার্টের কাজটা কি। ফ্রন্ট এন্ড আমার কোনো হেডেক না, আমার হেডেকটা হচ্ছে আমি শুধুমাত্র কোডটা করব, ডাটাবেস রেডি করব, এইগুলো হচ্ছে আমার কাজ। এটা চিন্তা করে দেখি যে আমার কতটুকু সময় লাগবে। টেস্টিংটাও আমার কাজ, টেস্টিং বলতে কি হোয়াইট বক্স টেস্টিং আর কি, আর ব্ল্যাক বক্স হচ্ছে কিউ এর কাজ। তো আমার ধরে নিলাম আমি 3 ঘন্টা সময় আমার লাগবে আর কি, আমি ধরে নিলাম যে এটা 1 ঘন্টা লাগবে, এটা 1 ঘন্টা লাগবে, এটা 1 ঘন্টা লাগবে, আমি ধরে নিচ্ছি এটা 3 ঘন্টা লাগবে। মানে এটা কিন্তু আমি অ্যাকচুয়াল ভ্যালু বসাচ্ছি না, আমি বোঝানোর জন্য তোমাদেরকে দিচ্ছি আর কি। এখন তুমি চিন্তা করো যে আচ্ছা এইটার ইউআই সেকশনটা রেডি করতে আমার কেমন সময় লাগবে। চিন্তা করলা যে আমার এই ইউআইটা 2 ঘন্টা লাগবে। আর এইখানটাতে নর্মালি যারা হয় কিউএ, যারা অর্থাৎ যারা কিউএ সেকশনে কাজ করবে তারা ফিডব্যাক এখানে এই টাইমটা তারা প্রোভাইড করে। আর এখানে ইউআই এর পোর্শনটা মানে একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে যেটা হয় যে ডেভেলপার
মনে করো ফ্রন্ট এন্ড ডেভেলপার, এটা হলো ব্যাক এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, এটা হচ্ছে টেস্টার। এই তিনটা আলাদা টিম থাকে। সো তারা আলাদা আলাদাভাবে এই টাস্কের জন্য এস্টিমেশন প্রোভাইড করে। তো আমাদের ক্ষেত্রে মনে করো যে আমরা নিজেরাই অনুমান নির্ভর দিয়ে দিই, কারণ আমাদের ক্ষেত্রে হয় কি যে ডেভ এবং ইউআই আমাদেরকেই করতে হয়, আমরা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবেই নর্মালি কাজ করি। সো যার কারণে ডেভ এবং ইউআই দুইটা পোর্শনই আমাদের ম্যানেজ করতে হয়, কিউএটা আলাদা থাকে। আবার অনেক কোম্পানিতে কিউএ থাকেই না, কিউএর কাজও নিজেদের করতে হয়, বিষয়টা এমন। তো সেই ক্ষেত্রে ধরে নিলাম ডেভেলপমেন্টে 3 ঘন্টা লাগবে, ইউআইটা রেডি করতে 2 ঘন্টা লাগবে, কিউএ 1 ঘন্টা লাগবে, তাহলে টোটাল আমার 6 ঘন্টা আসলো। অনুরূপভাবে দেখো যে এইখানে যে স্টেপ আছে, তুমি এইভাবে মনে করো প্রত্যেকটা টাইম তুমি দিয়ে দাও আর কি। এটা তোমাদের নিজেদের মতো করে তোমরা দিবা, আমি কিন্তু এখন দিচ্ছি না, আমি জাস্ট প্রসেসটা বলছি আর কি। ঠিক আছে, ওকে। তো এখন এটা আসলো, এটা আসার পরে এরপরে মনে করো যে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনের পোর্শনটা তো মোটামুটি কাভার হয়েছে, তাই না? অথেন্টিকেশনের পার্টটা আমি এটা শেয়ার করে দেবো, তোমরা একটা করে কপি করবা, করে নিজেদের মতো করে এস্টিমেট করবা। তারপর মনে করো যে তুমি দেখবা যে আসলে এই প্রজেক্টটা যখন আমরা ডেভেলপ করি, আমি একরকম তো দেখাই দিব, তখন তোমরা নিজেরাও যখন করবা, তো তোমার আসলে সময়টা বেশি লাগছে বা কম লাগছে, তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে না আমার এস্টিমেশনে এখানে কম হয়ে গেছে, অথবা আমার এস্টিমেশনে এখানে বেশি হয়েছে। তখন কিন্তু তোমার একটা ভালো একটা ধারণা কিন্তু আসবে। সো নেক্সট টাইমে তুমি প্রজেক্ট করতে গেলে দেখবা যে প্রথমে ফেল হয়েছো, বাট পরে গিয়ে দেখবা যে না তোমার কম ফেল হচ্ছে, তুমি একটা সময় এসে দেখবা যে না তোমার মোটামুটি অ্যাকুরেট হচ্ছে। এখনও পর্যন্ত আমি যেটা বলছিলাম যে 100% অ্যাকুরেট এস্টিমেশন কোনো কোম্পানিই দিতে পারে না, পসিবল না। কারণ কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবে, সো কম বেশি হবে, কিন্তু আমাদের আনুমানিক একটা সময় আমরা বের করতে পারবো এখান থেকে, যেটা আমার মস্তিষ্ক থেকে আসলে ম্যানুয়াল ম্যাপিংয়ের দরকার নাই, আমি আসলে চোখে বুঝে ক্যালকুলেশন করে দিচ্ছি। আরেকটা গুড কেস আছে যেটা আমি এখানে ইনক্লুড করি নাই, সেটা হলো যে প্রত্যেকটা টাস্কের জন্য একটা প্যাডিং টাইম রাখবা তোমরা। প্যাডিং টাইমটা কি? দেখো একটা এস্টিমেশন যে 3 ঘন্টা দিচ্ছি, 3 ঘন্টা আমার মনে হচ্ছে বলে দিচ্ছি এমনটা না। দেখো 3টা কেস আছে, এটা মাথায় রাখবা। একটা হচ্ছে গুড কেস, একটা হচ্ছে ওর্স্ট কেস, ঠিক আছে? আর এখানে থাকবে তোমার হচ্ছে অ্যাভারেজ কেস। তো ধরে নাও যে আমি একজন বললো যে এটা করতে, সাপোজ তোমরা কেউ একজন বললে যে এখানে করতে 6 ঘন্টা লাগবে, গুড কেস। আর একজন বললো যে না 6 ঘন্টা না, এখানে আমাদের লাগবে হচ্ছে 10 ঘন্টা। ওকে, তাহলে আমাদের অ্যাভারেজ কেস কত হবে এখানে? 8 ঘন্টা, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? তাহলে আমরা সবসময় এই 8 ঘন্টা এই ফিল্ডে বসাবো, বুঝতে পারছো? এটা কিন্তু সেফ সাইড, ঠিক আছে? এটা একটা ব্যাপার, সো এটা কনসিডারেশনে আনলে খুব ভালো। এরপরে মনে করো যে প্রত্যেকটা স্টেপে তোমরা এভাবে টাইমগুলো বসাবা, বসানোর পরে তখন দেখা যাবে যে আসলে এক্স্যাক্টলি কতটুকু সময় লাগবে, আনুমানিক একটা ধারণা করা যাবে। আমি আরেকটু এই রিকোয়ারমেন্টটা আরেকটু তোমাদের সহজ করে দিই বোঝার জন্য। যেমন জব পোস্টিংয়ের জন্য কি হয় যে জবটা ক্রিয়েট করা যায়, জব ক্রিয়েটের সময় আমাদের কি হবে, ফার্স্ট স্টেপে এসে প্রথমে আমরা কি করি যে যেই ডাটাটা আমাদের ফর্মের থেকে আমরা পোস্ট করি, সেই ডাটাটা তো আমাদেরকে ভ্যালিডেট করতে হয়, তাই না? আমরা ওই ডাটাটাকে ভ্যালিডেট করব, ভ্যালিডেট করার পরে তারপরে দেখো অ্যাডিশনালি কী চেক করব আমরা, যে আমার ক্রেডিট ব্যালেন্সটা অ্যাভেলেবেল তার কাছে আছে কি না, তাই না? যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এটাও কিন্তু আরেকটা ভ্যালিডেশন ইরোরের ভিতরে যাবে। তাহলে এখান থেকে দেখো তো তোমরা একটা আইডেন্টিফিকেশন করতে পারছো কি না, ক্রেডিট অ্যাভেলেবেল এটা কি হতে পারে আমাদের লারাভেলের কনসেপ্টে যদি যাই, অনুমান করতে পারছো কিছু? এনি ক্লু, কোনো ক্লু? আমি একটু ক্লু দিতে পারি তোমাদেরকে। মনে করো যে রুলস সম্পর্কে আইডিয়া আছে, রুলস, এটা কিন্তু একটা কাস্টম রুলসে আমরা সেট করতে পারি। আর ভ্যালিডেটের ভিতরে আমরা ওই রুলটাকে বলে দিব যে ক্রেডিট অ্যাভেলেবেল রুলটাকে অ্যাপ্লাই করো, তখন কিন্তু দেখবা যে লারাভেলের বেসিক ভ্যালিডেশনই এই কাজটা তোমাকে করে দিবে। তাহলে এই পোর্শনটা বুঝছো যে ক্রেডিট অ্যাভেলেবেলটাও একটা রুলের ভিতরে আমার যাবে। তো এটা কিন্তু দেখো আগে থেকে ব্রেন স্ট্রিমিং করার কারণে কী হচ্ছে, আমাদের অনেক কাজ কিন্তু সহজ হবে, কিন্তু ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা জানি যে আমার কতটুকু কাজ করতে হবে আমার, ঠিক আছে? আচ্ছা, এটা ভ্যালিডেট তুমি করলা, ডাটা ভ্যালিডেট করার পরে দেখলা যে তার কাছে অ্যাভেলেবেল ক্রেডিট আছে, তখন তুমি কি করবা, তোমার কন্ট্রোলার থেকে তুমি সার্ভিসকে বলে দিবা যে নাও তাহলে তুমি, আমি মিস্টেক করলাম, সরি, এখানে আমি ছিলাম, একই কেস, ক্রেডিট অ্যাভেলেবেল আছে কিনা দেখলাম, জবটা ক্রিয়েট করে দিলাম। জবটা ক্রিয়েট করার পরে কি হচ্ছে, জবটা ক্রিয়েট করার পরে যেহেতু তার ব্যালেন্স আছে আমি জানি, তার মানে তার ব্যালেন্সটাকে আমি ক্রেডিটটা ডিডাক্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে কি করতেছি,
আমাদের কিন্তু যে ইভেন্ট ছিল না এখানে অনেকগুলা, যে জব পোস্টের যে ইভেন্ট আছে, এই ইভেন্টটাকে তখন আমরা ট্রিগার করব যে জব পোস্ট হয়ে গেছে। এখন এই ইভেন্টের যারা লিসেনার থাকবে তারা তখন তাদের যে মনে করো রুলগুলো সেট করা থাকবে সেই অনুযায়ী তারা কাজ করবে। সাপোজ আমরা একটা রুল এখানে বলছিলাম যে নোটিফিকেশন পাঠানো, তখন সে নোটিফিকেশনটা পাঠাই দিবে। এখন এই ফুল প্রসেসটা তুমি চাচ্ছ যে আমি একটা রিকোয়েস্টের ভিতরে রাখবো না, আমার সিস্টেম স্লো হয়ে যাবে, তো তখন তুমি এই সেন্ড নোটিফিকেশন পোর্শনটাকে তুমি কিউতে ফেলে দিতে পারো। তার মানে যখন তোমার সার্ভার যখন ফ্রি থাকবে কিউটা প্রসেস করে নোটিফিকেশন পাঠিয়ে দেবে, কারণ নোটিফিকেশনটা জব পোস্টের সাথে সাথে সবার কাছে যাওয়াটা কিন্তু অনেক টাইম কনজিউমিং হবে, ঠিক কিনা? একটা জব পোস্ট করতেছো, সবার কাছে নোটিফিকেশন পাঠাচ্ছ, সো এইটা কি তোমার খুব সহজ কোনো ব্যাপার? মনে করো তাহলে তো ব্রাউজার এরকম ঘুরতে থাকবে, ঘুরতে 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 দেখো টাইম আউট দিয়ে দিছে। কারণ যদি ইউজার থাকে 5,000, একসাথে 5,000 মেল পাঠাইতে গেলে খবর হয়ে যাবে। তাহলে এই কাজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড জবে ফেলে দিব, যেটাকে আমরা বলতেছি কি কিউ জব। তাহলে লারাভেলে দেখবা যে আরেকটা কনসেপ্ট আছে এখানে, যেখানে তোমরা পাবা হচ্ছে কিউস। সো এটাও কিন্তু আমাদের এখানে কাভার হবে। কাজ করছো আগে কিউতে? ওকে, তাহলে তো খুব রেডিস অথবা তোমার অন্য কোনো সার্ভিস। প্রশ্নটা বুঝতে কষ্ট হচ্ছে, আরেকবার রিপিট করব। মানে কিউটা কোন কানেকশনে ইউজ করছো? লারাভেলের কিউ কিন্তু অনেকগুলা সিস্টেমে করা যায়, যেমন ডাটাবেজে করা যায়, রেডিসে করা যায় এবং থার্ড পার্টি সার্ভিসে করা যায়। সো যখন ট্রাই করছো তখন কোনটাতে ট্রাই করছিলে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি এখন শুনছি আর কি। আসলে ফ্রি ফ্রি ভার্সন তো, এই কারণে তোমার হলো 1 ঘন্টা নির্দিষ্ট টাইম পরে পরে মানে আমাকে হয়তো বের করে দিচ্ছে হোস্টকে। আচ্ছা, আচ্ছা আমি মনে হয় তোমরা কোন পর্যন্ত শুনছিলে লাস্ট? আচ্ছা কিউ নিয়ে, আচ্ছা কিউ এর মনে করো যে, ওকে ঠিক আছে, কিউ এর অনেকগুলা মনে করো যে কানেকশন টাইপ আছে, হ্যাঁ, যেমন মনে করো যে তোমার অ্যামাজন এসকিউএস আছে, রেডিস আছে, বিন স্টক আছে, হ্যাঁ এরকম অনেকগুলো আছে। তো ডাটাবেজ আছে। তো তোমরা যারা কাজ করেছো আর কি তারা কোনটা ইউজ করেছিলে? ডাটাবেজ। আচ্ছা আচ্ছা, ওকে। কিউ যদি শিখতে চাও, আচ্ছা আচ্ছা, তো তুমি যেটাই কাজ করো না কেন তোমাকে কিন্তু একটা কনসিডারেশন মাথায় রাখতে হয় যে আমার কিউটাকে অলওয়েজ আপ রাখতে হয় একটা মেশিনে। ওইটা রাখার জন্য দেখবা যে তোমার অ্যাডিশনালি আর একটা জিনিস কিন্তু এখানে দরকার হয়। কোন প্যাকেজ, মানে কীভাবে কমান্ডটা চালাই রাখতা? স্ক্রিন ইউজ করতে নাকি তোমার হচ্ছে ওদের যে ইয়ে ছিল আর কি, মানে ধরো যে তোমার অ্যাপ্লিকেশনে তুমি এখন কাজ করছো আর কি। আচ্ছা ওটা এখানে পাচ্ছি না আর কি, ওটা হলো সুপারভাইজার বলে আর কি, এখানে আছে কিনা খেয়াল নেই। আচ্ছা যাই হোক, সুপারভাইজার না? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ওকে গ্রেট, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। তো এই এই কনসিডারেশনটা কিন্তু আমার আমার তাহলে এখানে কিন্তু মাথায় রাখতে হবে আর কি, যে এই জব পোস্ট করার পরে তাহলে যে লিসেনার যেটা থাকবে এটা কিউ প্রসেসে আমার রান করবে। তাহলে এখানে কিন্তু আমাদের অনেক কনসিডারেশন কিন্তু আমরা আগে থেকেই আনতে পারতেছি। আচ্ছা, এখন যদি কখনো জবটা এক্সটেন্ড করতে হয় তাহলে এটা আরেকটা সাবটাস্ক হইতে পারে, সেক্ষেত্রে কী হবে? যে আমাদের কিন্তু সেম আমরা যে রুল এখানে বানিয়ে নিয়েছিলাম, অর্থাৎ আমার কিন্তু কোড রিপিট করা লাগলো না আর, এখানে যে রুলটা আমি ক্রিয়েট করেছিলাম সেম রুলটাই আবার আমরা এখানে ইউজ করতে পারবো। যদি দেখি যে তার ক্রেডিট আছে তাহলে ক্রেডিট ডিডাক্ট করব, তাহলে ক্রেডিট ডিডাক্ট কিন্তু একটা অ্যাকশন হইতে পারে আমার, যে এখানেও ক্রেডিট ডিডাক্ট করছি এখানেও ক্রেডিট ডিডাক্ট করছি, এটা একটা অ্যাকশনেই আমরা নিয়ে যাব কোড করার সময়। তারপর নতুন ডেডলাইন যেটা অর্থাৎ এক্সটেন্ডেড ডেট, অর্থাৎ নতুন একটা ডেট সেট করে দিব আমরা। এতটুকু কাজ আমাদের এই এক্সটেন্ডেড লাইনের ক্ষেত্রে হবে। আর যদি এমপ্লয়ি যখন তার নিজের জবগুলা দেখবে তখন কি হবে? সিএ লিস্ট অফ জবস, তখন হচ্ছে যে ডিসপ্লে লিস্ট অফ জবস, মানে নিজে যে জবগুলো পোস্ট করছিল সেগুলো দেখবে। আর
এটা হচ্ছে তোমার মনে করো যে আমাদের একটা ডাটা টেবিল থাকতে পারে আমাদের ইন্টারফেসে, সেই ডাটা টেবিলে সে এগুলো দেখলো, সে জবগুলো ফিল্টার করতে পারলো, স্ট্যাটাস দিয়ে ফিল্টার করতে পারবে, অথবা তার ডেডলাইন দিয়ে ফিল্টার করতে পারবে, যে খুব কাছাকাছি ডেডলাইনগুলো উপরে থাকবে, বিভিন্নভাবে ফিল্টার করতে পারে সে, সেই ফিল্টারিং অপশনগুলো দিতে হবে। তো এটা হচ্ছে ইন্টারফেস রিলেটেড জিনিসগুলো থাকবে। তারপর একটা পার্টিকুলার জব সে ভিউ করতে পারে, ভিউ করার পরে সে জবের ডিসক্রিপশন যেগুলো প্রোভাইড করছিল সেগুলো থাকবে, এবং নিচে আরেকটা ডাটা টেবিল থাকবে যেখানে অ্যাপ্লিকেন্ট যারা তাদের লিস্টটাকে দেখানো হবে। এখন একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন ওই স্ক্রিন থেকে এই স্ক্রিনে চলে আসলো, ভিউ একটা অ্যাপ্লিকেশন, যদি অ্যাপ্লিকেশন দেখার পরে যদি ক্যান্ডিডেটকে পছন্দ হয়, ক্যান্ডিডেটের কাছ থেকে আমরা যে রিজুমির লিঙ্কটা নিচ্ছিলাম, ওই রিজুমির লিঙ্কটা আমরা এখানে ডিসপ্লে করব। সেই রিজুমিটাকে পুরোপুরি দেখবে, দেখার পরে পছন্দ হইলে সেটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবে, কন্ট্যাক্ট ক্রিয়েট করলে পরের স্টেপে চলে আসছে আমাদের যে ক্রিয়েট কন্ট্রাক্ট। যখনই কোনো ক্রিয়েট কন্ট্রাক্ট হবে তখন আসলে কি হবে, যে আমাদের অ্যাপ্লিকেশন পেজে তো ওই মেক কন্ট্যাক্ট একটা বাটন টাইপের আমরা কিছু রাখতে পারি, যেখানে ক্লিক দিলে আমাদের কন্ট্রাক্ট ইনিশিয়ালাইজ হবে। তো কোনো কন্ট্রাক্ট যদি ইনিশিয়ালাইজ হয়, আমরা কিন্তু রিকোয়ারমেন্টে ছিল, তখন কি হবে, যে আমাকে কিন্তু তখন পেমেন্ট মেথড থেকে টাকাটা কেটে নিবে। যখন রেজিস্ট্রেশন স্টেপে রেজিস্ট্রেশন করার পরে সে যে তার ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দিয়েছিল ওইখান থেকে তখন অ্যাকচুয়াল মানিটা কাটবে। যদি কখনো টাকা কাটতে না পারে তখন কি হবে, জবটা আমরা পোস্ট করব না, ফেল হিসেবে বলে দিব, ভ্যালিডেশন ইরোড দিব। আর যদি সাকসেসফুলি কাটতে পারে টাকাটা, তখন আমরা কন্ট্যাক্ট ক্রিয়েট করব এবং কন্ট্যাক্ট ক্রিয়েটেড ইভেন্টটাকে ফায়ার করব এবং বাজেট ডিপোজিটেড ইভেন্টটাকে ফায়ার করব। দুইটা ইভেন্ট আমরা এখানে ফায়ার করে দিচ্ছি, যে ইভেন্টগুলো কিন্তু আমরা এখানে আগে আইডেন্টিফাই করে নিয়েছি এবং সেই রিলেটেড কোডগুলো এখানটাতে থাকবে। এতটুকু ক্লিয়ার সবার? ওকে। এরপরে মনে করো যে তোমার মেসেজিং সিস্টেম থাকবে, যেমন একটা ফোরাম স্টাইলে, যেমন ইমেলের থ্রেড যেমন থাকে সেরকম একটা থ্রেড থাকতে পারে, যেখানে ক্যান্ডিডেট কিছু কথাবার্তা বলতে পারে, এমপ্লয়ি কথাবার্তা বলতে পারে। ধরে নিলাম এই স্টাইলের কমিউনিকেশনগুলো হচ্ছে আর কি, কমন পরিচিত আমাদের এই লাইনে। এই মনে করো একটা মেসেজিং অ্যাপ টাইপের এখানে আর কি থাকবে আর কি। এরপরে মনে করো যে ফাইবারে যেমন হয় যে ডেলিভারি করে দিল, সে ডেলিভারি করে দিলে কি হবে, একসেপ্ট করতে পারে অথবা রিজেক্ট করতে পারে। যদি একসেপ্ট করে তাহলে জবটা কমপ্লিট হবে, জব কমপ্লিট ইভেন্ট, যেটা ইভেন্টটা ফায়ার হবে, এবং তখন এই ফিডব্যাকের একটা প্রম্পট আমরা কি দিব ইউজারকে, যে তুমি একটা ফিডব্যাক দাও ক্যান্ডিডেটকে, সে তখন একটা ফিডব্যাক দিতে পারবে। আর যদি রিজেক্ট ডেলিভারি করে তখন আমাদের মডিফিকেশন আস্ক এই মেথডটা কল হবে, এবং এই মেথডটা কল হইলে এবং নোটিফিকেশন হিসেবে ডেলিভারি রিজেক্টেড ইভেন্টটা ফায়ার হবে, তখন আমাদের যে ফ্রিল্যান্সারের কাছে নোটিফিকেশন যাবে যে তোমার ডেলিভারিটা রিজেক্ট হয়ে গেছে, সো তুমি এখানে কাজ করতে হবে তোমার। এটা মোটামুটি ঠিক আছে এ পর্যন্ত। এখন দেখো কিছু কাজ আছে যে কাজগুলো মনে করো যে আমাদের নর্মাল ফ্লোর ভিতরে নাই, অর্থাৎ ইন্টারফেস থেকে হবে না। এই ধরনের কিছু কাজ আছে, যেমন কি হইতে পারে, যে পয়েন্ট ক্যালকুলেশন, যে প্রত্যেক দিন যে আমরা বলছিলাম যে 4টা করে পয়েন্ট আমরা ইউজারকে দিব, এটা আমরা কিভাবে দিচ্ছিলাম, এটা কিভাবে করব আমরা? এনি আইডিয়া তোমাদের? কারেক্ট, এটা আমাদের ক্রন জবের ভিতরে দিতে হবে আর কি। কারেক্ট। সো এইটা আইডেন্টিফিকেশন করে আমরা তখন এইটাকে কোন জায়গায় রাখছি, আমরা বলতেছি এগুলো হলো ব্যাকগ্রাউন্ড টাস্ক। অর্থাৎ জবটা পয়েন্টটা ক্যালকুলেট করে প্রত্যেক দিনের পয়েন্টটা অ্যাড করে দেওয়া বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে, সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড টাস্কের ভিতরে যাবে। পাশাপাশি দেখো আর কি হচ্ছে, যে আরেকটা জিনিস আছে, যে আমাদের একটা এক্সপায়ার হয়ে যাচ্ছে জব, এই জব এক্সপায়ারেশনটা তো আসলে কি, যে ব্রাউজারে থাকতে থাকতে হচ্ছে না, বিহাইন্ড দ্য সিন আমাকে এক্সপায়ার করতে হবে। তাহলে এটা কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড জব, সে অলওয়েজ চেক করবে যে এখন কোনো জব এক্সপায়ার করতে হবে কিনা, লিস্টটা বের করে ডাটাবেস কোয়ারিতে যদি পাই তখন জবটাকে এক্সপায়ার করে দিবে। ওকে, বুঝতে পারছো? যদি জব ইনভ্যালিড করে তখন আমাদের আরেকটা ইভেন্ট এখানে ফায়ার হবে, যেটা আমার ওখানে টাইপ করা হয়নি, যেমন আমাদের জব এক্সপায়ার্ড, এই ইভেন্টটা ফায়ার হবে। এই ইভেন্টটা ফায়ার হলে কি হবে, নোটিফিকেশন যাবে এমপ্লয়ির কাছে যে তোমার জবটা এক্সপায়ার হয়ে গেছে, এবং ক্রেডিটটা তখন তাকে রিভার্স করে দিতে হবে আমাদের। এই টাস্কটা আমাদের এখানে মনে করো যে থাকবে। এছাড়া মনে করো যে আমাদের একটা স্টোর থাকবে, যে স্টোরে যদি এমপ্লয়ি লগ ইন করে সে তখন ক্রেডিট পারচেস করতে পারবে, এবং যদি ক্যান্ডিডেট যদি কখনো লগ ইন করে তখন সে পয়েন্ট পারচেস করতে পারবে সেখান থেকে। আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডের জন্য কি থাকবে, আমাদের লিস্ট অফ জব দেখতে পারবে, সে ফিল্টার করতে পারবে ডেডলাইন দিয়ে, লোকেশন দিয়ে, বাজেট দিয়ে।
এই ফিল্টারগুলো করবে, করার পরে ক্যান্ডিডেট কি করবে, যে কোনো একটা জবে অ্যাপ্লাই করবে। জব অ্যাপ্লাই করতে গেলে কি করব আমরা, তার ফর্মের যে ডাটা থাকে সেগুলো ভ্যালিডেট করব, পাশাপাশি তার পয়েন্ট আছে কিনা। তাহলে এটা কিন্তু আর একটা রুলের ভিতরে যাবে, আর একটা রুল কিন্তু তোমার লাগবে। এখানে উপরে একটা লাগছিল ক্রেডিটের জন্য রুল, এখানে লাগবে আর একটা পয়েন্টের জন্য রুল। সেই রুলগুলো মনে করো আমরা রুলটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে যদি সাকসেস হয় তখন আমরা অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলাম এবং জব অ্যাপ্লিকেশন সাবমিটেড ইভেন্টটাকে ফায়ার করলাম। এবং ইভেন্ট ফায়ার করলে সেই ইভেন্টটা কী হবে, জব অ্যাপ্লিকেশন সাবমিটেড, তখন আমাদের এমপ্লয়ের কাছে নোটিফিকেশন যাবে যে নতুন একটা অ্যাপ্লিকেশন পড়ছে তোমার এই জবের জন্য। ওকে, তাহলে এই কিন্তু মোটামুটি আমাদের কাজ কিন্তু আমরা গুছাই ফেলেছি, তাই না? এখন মনে করো যে এই জিনিসটা তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি, আমি এ লিঙ্ক দিয়ে দিই। এটা দিয়ে দিলাম। আর তোমরা সবাই কি স্ল্যাকে আছো? অনেকে মনে হয় স্ল্যাকে নাই। আমি এখানটাতে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমার এই চ্যাট মেসেজে দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবা, এখান থেকে নিয়ে নিও আর কি। ও এটা এটা পাবলিকই, খুব সম্ভবত পাবলিক আছে এখন, খুব সম্ভবত হ্যাঁ পাবলিক আছে, এই যে একজন অলরেডি ঢুকে পড়ছে। হুম, ঠিক আছে তাহলে। এই মোটামুটি তাহলে তোমরা এই পোর্শনটা করবা, এটা মনে করো তোমাদের হোমওয়ার্কের মতোই হবে ধরে নাও আর কি। ওকে, আচ্ছা, এখন এই টাস্কগুলোকে আমরা এখন নেক্সট স্টেপে কি করব। আজকে মানে লোড বেশি হয়ে গেছে না, থাকবে আজকে নাকি? বোরিং লাগলে বলবা, তাহলে গল্প করবো আর কি। আচ্ছা এটাই আসলে মানে সবচেয়ে বড় যেটা সমস্যা, এটা আমিও মনে করো যে তোমার জব করতে যখন গেছি কোম্পানিগুলোতে, যেটা এটাও ফেস করেছি আর কি। তো আসলে বাংলাদেশের একটা কনসেপ্ট আছে, যেমন আমি একটা এক্সাম্পল তোমাকে দিতে পারি, যে একটা প্রজেক্ট অ্যানালাইসিস করতে দিছে, এখন আমি প্রজেক্ট অ্যানালাইসিস করে যে টাইম এস্টিমেট করব, তো বস বলতেছে আরে এত টাইম নিলে হবে নাকি, বাংলাদেশের নিয়ম হচ্ছে ধর তক্তা মার পেরেক। ঠিক আছে, এটাই এটাই হলো সমস্যা আর কি। এটা তোমার মনে করো যে কোম্পানির উপরে ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, তোমার যদি একটু প্রতিষ্ঠিত কোম্পানি হয়, যারা মনে করো যে প্রপার প্রসেসটা ফলো করে, ওই সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু তোমার মনে করো যে তোমরা যেমন অ্যাজাইল প্রসেস যদি আইডিয়া থাকে, ওই ওই প্রসেসগুলো ফলো করতেই হয় বাধ্যতামূলক। বাংলাদেশের ম্যাক্সিমাম বড় কোম্পানিগুলো ওইটা ফলো করতেই হয় আর কি, তাদেরকে না হলে প্রবলেম। কারণ অনেকগুলো টিম কাজ করে তো। সো তুমি আসলে একটা বিজনেস রিকোয়ারমেন্ট আগে তোমাকে বুঝতে হবে। সাপোজ তুমি বিকাশের কথাই ধরো, বিকাশ একটা নতুন ফিচার আনবে, তোমার তো ফিচারটা দেওয়ার সাথে সাথে তুমি কাজ করতে পারবে না, ওইটার সাথে তো অনেক কিছু রিলেটেড থাকবে, তো সবার সাথে তো তোমাকে কমিউনিকেট করে নিতে হবে, ব্যাপারটা এরকম। ওকে, তো আবার শুরু করি। হ্যাঁ, না লিঙ্কটা দিছিলাম হচ্ছে এখানে দিছিলাম, জেনারেলেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই প্রজেক্টের আন্ডারে দিয়ে দিই, এখানেও দিয়ে দিই, তাহলে সবাই পাবে, দুই জায়গাতেই থাকবে। ওকে, এখন এখানে দেখো যে প্রত্যেকটা টাস্কের এগেনস্টে আমরা কিন্তু দেখো যে আসানা বোর্ডে, আমি আসানা প্রজেক্ট ম্যানেজমেন্টটাকে টুল মানে ইউজ করছি, আর এটা আসলে ফ্রি ভার্সন, তো এটাই আমি ইউজ করছি, অনেক আগে ইউজ করছিলাম। আর নর্মালি আমরা জিরা ইউজ করি, বাট জিরাটা আসলে
ওই ফ্রি হয় না, এই একটা ভেজাল, যার কারণে ওইটা আমি নিতে পারি নাই, তো আমি এটাকে চুজ করছি, বাট সিমিলার। গিটহাবে আছে খুব সম্ভবত, রিপোজিটরিতে যদি যাই, এখানে যেমন প্রজেক্ট আছে, এখানে যাওয়ার পরে এখানে এখানে আছে, হ্যাঁ এখানেও আছে, যে প্ল্যান ইউর প্রজেক্ট আছে, ট্র্যাকার আছে, হ্যাঁ শেয়ার স্ট্যাটাস, র্যাপ আপ সর্ট, অনেক কিছুই আছে, এখানটাতেও আছে অনেক কিছু, এগুলো ইউজ করা যায়। বাট এটা এখনও মনে করো যে 100% ওকে করে না এরা, মানে নতুন ফিচারটাকে আনছে নতুন আর কি। এই গিটের সাথে প্রত্যেকটা কোলাবোরেশন টুল দেখবা যে গিটের সাথেও এখানে ইন্টিগ্রেশন থাকবে আর কি আমাদের, ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখবো আর কি। আচ্ছা, এখন এই বোর্ডে আমরা যাই, জাস্ট আমরা যেই টাস্কগুলো এখানে ক্রিয়েট করছি আমরা হুবহু ওখানে কপি পেস্ট করছি, যে অথেন্টিকেশনটাকে নিয়ে আসছি, একটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। এখানে টু ডুতে আছে, তার আগে আমি বোর্ডের ডেফিনেশনটা একটু ব্যাখ্যা করি। দেখো বোর্ড, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের বোর্ড, এখানে আমরা 4টা কলাম নিলাম, টু ডু, ইন প্রোগ্রেস, কিউএ, কমপ্লিট, ঠিক আছে। তো টু ডু মানে কি, যে কাজগুলো করতে হবে, ব্রেন স্ট্রম করলাম, আমরা যে চিন্তা ভাবনা করলাম, করার পরে এখানে আমরা কাজগুলা ক্রিয়েট করলাম। এখানে আমি অ্যাজাইল প্রসেসে যাচ্ছি না আপাতত, অ্যাজাইল প্রসেসে গেলে আবার এই টাস্কগুলোকে নিয়ে টাইম এস্টিমেট করে আবার একটা টাইমের মধ্যে ফেলে দিতে হবে, আমি ওই প্রসেসে আপাতত যাচ্ছি না, ইন ফিউচারে সুযোগ থাকলে ইনশাল্লাহ যাব। সো এখানে আমরা টাস্কগুলা যেগুলো আমাদের দরকার করতে হবে আইডেন্টিফাই করে আমরা টাস্কগুলোকে আমরা রেডি করব। তারপরে ইন প্রোগ্রেস হচ্ছে আমাদের যখন যেই কাজটা করব তখন আমরা টেনে এনে ইন প্রোগ্রেসে রাখবো, কাজটা শেষ হয়ে গেলে তখন আমরা কিউএতে দিয়ে দিব। মনে করো আমি অথেন্টিকেশনের কাজ করবো, এখানে নিয়ে আসলাম, অথেন্টিকেশন শেষ হয়ে গেছে, তাহলে এটা আমরা কিউএকে দিলাম, কিউএটা টেস্ট করে আমার একটা ফিডব্যাক দিল যে তোমার এখানে এইটা কাজ করে না, তখন আবার আমার সেটা ইন প্রোগ্রেসে পাঠিয়ে দিবে সে, তখন ইন প্রোগ্রেসে ঠিক না, কিউএ আবার টু ডুতে পাঠিয়ে দিবে, তখন আমার আবার মনে করো যে প্রজেক্টের বুঝে আর কি, যে এটার মনে করো গুরুত্বটা কি, যে আর্জেন্ট কাজ নাকি, মনে করো যে আর্জেন্ট বলতে কি, যেমন সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট টার্ম সেটা হচ্ছে তোমার ব্লকিং কিনা, এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা টাস্ক মনে করো যে ব্লকিং নাকি নন ব্লকিং, ব্লকিং নন ব্লকিং এর কনসেপ্ট আছে। কাজে ঠিক না, বিজনেসে হ্যাম্পার হচ্ছে কিনা, এটা হলো ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি কিন্তু প্রত্যেক প্রোডাক্টই বানাচ্ছে, এটা কিন্তু একটা বিজনেস। আচ্ছা, ধরে নাও মনে করো যে তুমি একটা মনে করো যে তোমার সিস্টেমে লগ ইনই হচ্ছে না, সাপোজ লগ ইন না হইলে তোমার এখানে আসলে আমাদের এই সিস্টেমে আর কোনো, যতই আমি ডেভেলপ করি কোনো লাভ আছে, এরা যদি লগ ইন করতে না পারে, লাভ নাই, লাভ নাই, তাহলে ওইটা কিন্তু আমার ব্লকিং। সো ওই ব্লকিং যদি টাস্ক থাকে তখন সেই ক্ষেত্রে আমাকে ওইটা প্রায়োরিটি হাই। আবার যদি এমন হয় যে আসলে আমার জব পোস্ট করার পরে নোটিফিকেশন যাচ্ছে না, তাহলে এটা কিন্তু লো প্রায়োরিটি টাস্ক, কারণ নোটিফিকেশনটা খুব একটা ইম্পর্টেন্ট না কম্পারেটিভলি দুইজনের সাথে, তাই না। আবার যদি এমন হয় যে ক্লায়েন্ট টাকা পে করতে পারতেছে না, এটা কি বিজনেসে হ্যাম্পার করতেছে, তাহলে এটা কিন্তু ব্লকিং, ঠিক আছে, এটা আর কি। তো আমাদের প্রায়োরিটি অনুযায়ী তখন আমরা এখান থেকে আবার টাস্ক পিক করবো, বাট কিউএর ডিউটিটা হচ্ছে কি, তাহলে নর্মালি কাজ শুরু করলে ইন প্রোগ্রেসে দিব, আমাদের কাজ শেষ হয়ে গেলে কিউএতে দিব, আর আমরা আগাবো না, আমাদের কাজ এই পর্যন্তই শেষ। কিউএ হলো আরেকজন পার্সন, তারা মানে অথবা একটা টিম, তারা এটা ভেরিফাই করলো, করার পরে দেখলো যে না কাজ ওকে আছে, তখন তারা কমপ্লিটে দিয়ে দিল। এখন যদি ডিপ্লয়মেন্ট থাকে, এখানে মনে করো যে হইতে পারে যে ভার্সন 1, হ্যাঁ আবার এখানে আরেকটা টাস্ক থাকতে পারে ভার্সন 2, আমরা ওগুলোতে আপাতত যাচ্ছি না আর কি, ওগুলো পরে ইনশাল্লাহ সুযোগ থাকলে দেখা হবে। তো কমপ্লিটে দিয়ে দিল, কাজ শেষ, আমার আর কিন্তু হেডেক নাই, কিউএ পাস করছে মানে আমার আর হেডেক নাই, যদি এরপরে ইস্যু হয় কিউএর সাথে বুঝবে বিজনেস টিম। তারপর যদি কোনো ফেল কেস আসে তো টিকিট আর কখনো ব্যাক করবে না, টিকিট তখন হবে কি এখানে নতুন একটা টাস্ক ক্রিয়েট হবে, এই টিকিট আর কখনো এখানে আসবে না, কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্যাক করার আর সুযোগ নেই, বুঝতে পারছো। এটা হচ্ছে মনে করো যে তোমার ওই কানবান প্রসেসের রুলস, এটা হচ্ছে সবসময় ডানে সরাইতে হবে তোমার, এটা হলো নিয়ম। বাট একটা জায়গায় লুপ হয়, সেটা হচ্ছে কিউয়ের কাছ থেকে শুধু লুপ হয়, সে আবার ব্যাক করে টু ডুতে দিতে পারে, আমার ডিউটি হলো অলওয়েজ ডানে পাস করবো আমি, এটা হলো খুব সিম্পল রুল, যে কোনো টাস্ক দিলে আমি ডানে পাস করার ট্রাই করবো, ডানে পাস হয়ে গেল এটা এখানেই থাকবে, নতুন একটা বাগ হিসেবে এখানে আসবে, সেটা ধরে আবার আমি করে কিউএকে দিব, কিউএ ভেরিফাই করে যদি দেখে যে ওকে আছে আবার কমপ্লিটে দিয়ে দিবে সেটা, এটা হচ্ছে নর্মাল নিয়ম আর কি, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের মনে করো যে একটা কাজ করতে হয়, এটা হচ্ছে মোটামুটি একটা বেসিক। এখন আমার এটা হলো মেইন টাস্ক, মেইন টাস্কের আন্ডারে দেখো আমি এই সাব টাস্কগুলো ক্রিয়েট করছি, এই যে সাব টাস্ক, এই সাব টাস্কের ভেতরে কিন্তু দেখো তার ডেফিনেশনগুলো দিছি আমি,
যে আসলে কি কি করতে হবে এখানে আমার বলা আছে সেই জিনিসটা। ঠিক আছে? তো ওভারঅল যদি আমরা একটু রিক্যাপ করার ট্রাই করি, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? তোমাদের ভেতর থেকে যে কোনো একজন বলো আমাকে। হ্যাঁ হ্যাঁ বলো, শিওর। হুম 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 হুম। তারপরে আমরা একটা স্প্রেডশিট বানাইতে পারি। স্প্রেডশিট বানায় সেখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা মনে করো যে কি কি করতে হবে তার ডেসক্রিপশনটা লিখলাম। এটা হলো মোটামুটি টেকনিক্যাল ডেসক্রিপশনটা, যে কি কি করতে হবে। মোটামুটি টেকনিক্যাল, 100% টেকনিক্যাল না যে এই ক্লাসের নাম এই হইতে হবে, ডাটাবেসের এই কলাম থাকতে হবে, এমনটা না। বাট বেসিক এই জিনিসগুলো থাকতে হবে। নর্মাল একটা টেকনিক্যাল একটা ডিসক্রিপশন এখানটাতে আমরা দিব। দেওয়ার পরে এখানে আমরা টাইম এস্টিমেট করব যে ডেভেলপার হিসেবে আমার ডেভেলপমেন্ট রেডি, মানে পিএসপি কোড করতে এত সময় লাগবে, ইন্টারফেস রেডি করতে এই সময় লাগবে, আর কিউএ তো কিউএ টাইম দেবে। বাট ধরে নিলাম আমরাই কিউএ, তাহলে সেই ক্ষেত্রে আমার এটা যদি ভালোভাবে টেস্ট করি আমার 1 ঘন্টা টাইম লাগবে। এইভাবে আমরা এখানে এস্টিমেটটা করব। করার পরে ফাইনাল যে টাইমটা আসলো, সাপোজ 100 ঘন্টা, 120 ঘন্টা, 130 ঘন্টা বা 200 ঘন্টা, ক্লায়েন্টকে তখন আমরা বলবো যে তোমার এই টাস্কটা আমাদের 200 ঘন্টা টাইম আসছে, এবং ধরলাম আমরা প্রত্যেক আওয়ারের জন্য আমরা $50 করে চার্জ করব। তাহলে আমাদের 50 × 200 এত টাকা আমার তোমার এই প্রজেক্টে আমাকে লাগবে। আর আমি 200 ঘন্টা দিয়ে কিন্তু আমি জানি যে আমার এটা করতে 200 ঘন্টা লাগবে। সো আমরা যদি একা কাজ করি তাহলে 200 ঘন্টাতে তুমি হিসাব করো, পার উইকে যদি তুমি 40 আওয়ার করে দিতে পারো তাহলে 200 ঘন্টায় তোমার পাঁচ পাঁচ উইক। যদি তোমরা 2জন ডেভেলপার কাজ করো তখন সেখানে কত হচ্ছে, আরও অর্ধেক হয়ে গেল। এইভাবে তোমার একটা এস্টিমেশন করে আমরা ক্লায়েন্টকে তখন দিয়ে দিব বিষয়টাই। এইভাবে মনে করো যে আমাদের প্রজেক্টের এস্টিমেশন হইলো, ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলো, তারপরে আমরা কাজ শুরু করলে তখন আমাদের কাজগুলোকে এনে বোর্ডে নিয়ে আসলাম, নিয়ে এসে কাজগুলো বানালাম। বানানোর পরে এই কাজটা কে করবে, মনে করো যে একজন আমি এখানে অ্যাসাইন করলাম যে এই কাজটা আমি করব, আর এই কাজটা মনে করো যে আরেকজনকে দিব, অমুককে দিব, তমুককে দিব। এইভাবে আমরা এক একজনকে অ্যাসাইন করলো, করার পরে সবাই সবার মতো কাজ শুরু করে দিল। কাজ শেষ হয়ে যাবে, পর্যায়ক্রমে মনে করো যে বোর্ডে ঘুরতে থাকবে আর কি টাস্কগুলো, তারপর কমপ্লিটে চলে গেলে কাজ শেষ আমার। এই হলো মোটামুটি আমাদের একটা ওভারভিউ যেভাবে আমাদের কাজ নর্মালি করতে হয়। ঠিক আছে? তো এই হলো মোটামুটি অ্যানালাইসিস পার্টটা গেল আর কি, অ্যানালাইসিস, টাস্ক ব্রেকডাউন, এই পোর্শনগুলো আসলে এই। এছাড়া আমাদের মনে হয় আর টেকনিক্যাল টার্ম আজকে কি দরকার আছে নাকি? কোডিং কোড এটাই ঠিক আছে তাহলে, ওকে। তাহলে আমি তোমাদের ভিডিওটা করার পরে ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করে দিব। আর হচ্ছে এই এটা দিয়ে দিব না, তোমাদের এই স্লাইডটা কি দিব রিকোয়ারমেন্টের এটা? আচ্ছা, ওকে, এটা দিয়ে দিই তাহলে। না, ওইটা দিছিলাম হচ্ছে এটা টাস্ক এস্টিমেশনেরটা। এটাও তাহলে আমি এখানে দিয়ে দেই, এই স্লাইডটা দিলাম, পাশাপাশি এইখানটাতেও দিয়ে দেই। সো এই দুইটা তোমরা দেখবা। এরপরে তোমার হচ্ছে মোটামুটি এছাড়া এখানে তেমন কিছু নাই। আর এই বোর্ডে দেখি আমি তোমাদেরকে অ্যাড করা যায় কিনা, আমি দেখবা না, এটাও দেখবা না। আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হলো যে তোমাদের মনে করো যে টাইম আসলে কোন সময় সুইটেবল হয়। আমি সপ্তাহে 2 দিন সময় দেওয়ার ইচ্ছা আছে আমার, পার উইক 2 দিন। আমার জন্য বেটার হয় হচ্ছে শনি রবি হইলে, কারণ এই 2 দিন আমার নর্মালি হলিডে থাকে, তো সো আমার টাইম বের করাটা আমার জন্য সহজ। আচ্ছা। হুম হুম। আচ্ছা। হুম হুম। আচ্ছা, তো রাতে কোন সময়টা বেটার? আজকে যে সময় এই সময় কি ঠিক আছে নাকি অ্যাডজাস্ট করা দরকার আছে? 10টা ঠিক আছে তাই তো? আচ্ছা আমার, ওকে, তাহলে মোটামুটি 10টা থেকে 11টা, 11:30 ম্যাক্সিমাম, এই 1-1.5 ঘন্টা করে আমাদের মোটামুটি যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন যদি করতে পারি তো আমাদের মনে হয় আমরা কিছু শিখতে পারবো, আশা করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের এছাড়া কোনো ফিডব্যাক আছে যে ভাইয়া না আপনার
মনে করো যে এইটা হইলে বেটার হইতো, বা ফিডব্যাক যদি থাকে বলতে পারো আর কি, বা কোনো বিষয় যদি থাকে। আচ্ছা আচ্ছা, একটু স্টাডি করতে পারবো আর কি সেই ক্ষেত্রে, বুঝতে পারছো। হুম হুম। আচ্ছা, ওকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই এই জন্যই বলছিলাম যে যদি তোমরা স্ল্যাক চ্যানেলে থাকো তাহলে এখানে ডিসকাস করতে সহজ হয়, যে আসলে আগামী দিন সাপোজ আমি বললাম যে নেক্সট ক্লাসে আসলে এই জিনিসগুলো ইনক্লুড করতে চাচ্ছি, বা এই পোর্শনটুকু আমরা কাভার করব, এখানে বলে দিলাম। আবার কম বেশি হতে পারে, দেখা গেলো আমার ব্যস্ততা থাকতে পারে, আমি কম সময় দিতে পারি কোনো একদিন, তাহলে সেক্ষেত্রে হয়তো বা টপিকটাকে একটু কমাই দিতে পারি, বা আমি বলে দিতে পারি। সো একটা কমিউনিকেশনের একটা জায়গা থাকলে সহজ হয়। তাহলে এইখানটাতে অ্যাড হয়ে যেও, অথবা তোমার মনে করো যে ফেসবুকে হয়তো বা একটা ইয়ে করা যেতে পারে সেই ক্ষেত্রে, ওই যদি ফেসবুকে ইউজ করতে চাও, যে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারো, ওই চ্যাটিংয়ের জন্য গ্রুপ ক্রিয়েট করে না, মেসেজিংয়ের, তাহলে ওইখানেও কমিউনিকেট করা যেতে পারে। বাট স্ল্যাকটা বেটার কমিউনিকেশনের জন্য, ফার বেটার, এবং এটা তোমাদের শেখাও উচিত অলরেডি। হুম হুম। আচ্ছা আচ্ছা, সম্ভবত মনে হয় তামিমের মনে হয় স্ল্যাক ইনস্টল হচ্ছিল না, ও তাহলে আরেকবার ট্রাই করলে বেটার হয়। আচ্ছা, তুই পিসি থেকেও ট্রাই করতে পারো। হ্যাঁ। হুম 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 হুম। স্ল্যাকটা তাহলে তুমি একটু দেখে নিও আর কি। এই, তাহলে আজ, হুম হুম। আমি চাচ্ছি শনিবার রবিবার নিলে বেটার, বাট রবিবার এমন নেই না, যদি এরা 10টা হয় তো অন্য দিনে খুব একটা প্রবলেম নাই আর কি, কারণ 10টার সময় নর্মালি ফ্রি থাকি। সো আপাতত তাহলে শনি রবি নেই আর কি। হ্যাঁ, আর নেক্সট নেক্সট উইকে যে তোমার হচ্ছে, যেহেতু আজকে তো আসলে তেমন মনে করো যে তোমাদের টেকনিক্যাল জিনিস নাই, তোমাদের আসলে খুব একটা দেখা লাগছে এমনটা না। আর কালকে ক্লাসে তোমাদের আসলে বেসিক জিনিস দিয়েই শুরু হবে। বেসিক বলতে কি, যে ফার্স্টে তো তোমার আসলে এনভায়রনমেন্ট রিলেটেড কিছু জিনিস সম্পর্কে একটু আইডিয়া দিতে চাচ্ছিলাম আমি, যেমন ডকার গিট, এই জিনিসগুলা, মানে নর্মালি যেমন, তাহলে এই জিনিসগুলো তাহলে আমি আগে আইডিয়া দিয়ে নিয়ে তারপরে মনে করো যে তোমার নেক্সট উইক থেকে ফাইনালি মনে করো যে আমরা আমাদের কোডিংয়ে হাত দিব আর কি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তাহলে সবাই তাহলে ভালো থেকো, ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে কালকে ইনশাল্লাহ কথা হবে 10টার সময় আবার। আচ্ছা, ওকে, দোয়া করো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।